ভাইয়া আমরা স্টার্ট করি তাহলে ক্লাসটা। ওকে। হ্যাঁ। আচ্ছা আমি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করে দিই। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে গ্রেট। সো লাস্ট ক্লাসটা আমি একটু রিভিউ করি, হালকা রিভিউ করি যে যদি ভুল হয়ে যায় কিংবা মিসিং হয়ে যায় যেন জিনিসটা আমাদের মনে পড়ে যায়। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা যখন সফটওয়্যারটা ইনস্টল করবো, ইনস্টল করার পর আমি দেখলাম ইমতিয়াজ যেটা প্রবলেম ফেস করছিল সেটা হচ্ছে এখানে একটা সাইন ইন রিকোয়ার বলছিল ইনস্টল করার পর। সো এটার হুম। প্রবলেমটা বেসিক্যালি যেটা হচ্ছে কারণ সফটওয়্যারটা ইনস্টল করার পর সে ক্র্যাক দেয়নি। তো যখনই ক্র্যাক দিবে না আমাকে সাইন ইন রিকোয়ার বলবে, এবং আমি এটাও মেনশন করে দিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে যেন ইন্টারনেট কানেকশনটা, এই যে ইন্টারনেট কানেকশনটা যেন অফ করে রাখা হয়। বাট তার ইন্টারনেট কানেকশনটা অফ করা ছিল না, দ্যাটস ওয়াই সাথে সাথে নেটের সাথে সিনক্রোনাইজ হয়ে এই প্রবলেমটা সে মানে ফেস করছিল। সো এটা ও প্রবলেমটা আচ্ছা। সলিউশন হয়ে যাবে যদি নেটটা অফ করে যদি আবার জাস্ট ক্র্যাকটা দিয়ে দেয়, সাথে সাথে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। এটা কি ইনস্টল করার পরে কি ইন্টারনেট কানেকশন অফ করে রাখতে হবে? ইনস্টল করার পর না, ইনস্টল করার সময় ইন্টারনেট কানেকশন এবং উইন্ডোজ ডিফেন্ডার দুটোই অফ করে রাখতে হবে। আচ্ছা। ওকে, সো লেটস স্টার্ট। আমরা একটু শুরু করি। সো একটু লাস্ট ক্লাসে একটু ব্রিফ দিয়ে নিই। সো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করার পর এখানে যে ডিটেলসটা আছে, সো ক্লাস নেম, তারপর হচ্ছে এখানে হাইট এবং ওয়েট, আমি কীভাবে হাইট দিব, তারপর কোন ইউনিটসটা নিয়ে আমরা কাজ করবো বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আমরা দেখেছিলাম। এবং এর সাথে দেখেছিলাম আর্টবোর্ড, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, এগুলো নিয়ে দেখেছিলাম। তারপর হচ্ছে ব্লিডটা হচ্ছে সেফটি মার্জিন আমরা বলছিলাম, বাট এটা আমরা এখন দেখবো না, এটা নেক্সট ক্লাসের টপিক। সো আমরা এটা স্কিপ করে চলে যাচ্ছি। এরপর হচ্ছে কালার মোড। আমরা সবাই জানি কালার মোড দুটো, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। RGB হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য আর CMYK হচ্ছে প্রিন্টিং মিডিয়ার জন্য আমরা ইউজ করে থাকি। রাস্টার ইফেক্ট হচ্ছে কাজ করার পর যখনই আমরা ওই জিনিসটা আমরা কোনো জেপিজিতে সেভ করতে যাব, ওই জেপিজির কোয়ালিটি কীরকম হবে এটা সেটা রেফার করছে, হাই হবে, মিডিয়াম হবে নাকি নর্মাল হবে। সো অলওয়েজ আমরা হাই দিয়ে রাখবো, দ্যাটস ইট। সো অল আর ডান, জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করে দেওয়ার সাথে সাথেই আমার প্রত্যেকটা ইনফরমেশন এখানে চলে আসলো। ওয়েল আমি এখানে আমার দুটো অপশন আছে। সো দুটো আর্টবোর্ড চলে আসে, আমি চাচ্ছি একটা আর্টবোর্ডকে ডিলিট করে দেবো। ফাইন, কীভাবে যাবো? এই যে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুলে গেলাম, যাওয়ার পর আমার দুটো আর্টবোর্ড আছে, ঠিক আছে, যে কোনো একটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখনই আমি একটা সিলেক্ট করছি, পরেরটা আমি সিলেক্ট করার পর আমি শত চাওয়ার পরও কিবোর্ড থেকে ডিলিট করতে পারছি না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র একটা অপশনে আমার জন্য অন করে দিয়েছে যে যেন আমি একটা আর্টবোর্ড ছাড়া আমি কোনোদিন ডিজাইনটা কাজ করতে পারবো না। মিনিমাম আমাকে একটা আর্টবোর্ড নিতেই হবে, দ্যাটস ওয়াই আমাকে এখানে একটা আর্টবোর্ডকে আমি ডিলিট করতে পারছি না। যদি আমি এখানে আরেকটা আর্টবোর্ড নিই, সাথে সাথে কিন্তু এখানে আমার একটা ডিলিটের অপশন অলরেডি অটো অন হয়ে যাবে। ডিলিট আর্টবোর্ড, আচ্ছা। এই যে সি প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, বাট আমি এটাকে কোনোভাবেই ডিলিট করতে পারবো না, ঠিক আছে। ওয়েল, আচ্ছা। সো এটা ছিল একটা খুব ছোট একটা পার্ট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যদি আরেকটা আর্টবোর্ড নিই, এখানে এখানে আমাকে দেখা যাচ্ছে আর্টবোর্ড নাম্বার 4, কিন্তু আর্টবোর্ড কিন্তু দুটো আছে, তাই না? হুম। হুম, কারণ হুম। রিজন হচ্ছে মনে আছে যখন আমরা ফাইলটা অন করেছিলাম দুটো আর্টবোর্ড নিয়ে, নাম্বার 1, হ্যাঁ। নাম্বার 2, ঠিক হ্যাঁ। আছে। এই আর্টবোর্ডটা নেওয়ার আগে আমরা আরেকটা আর্টবোর্ড নিয়েছিলাম না, যেটা ডিলিট করেছি, ওটা হ্যাঁ। হচ্ছে 3 নাম্বার আর্টবোর্ড। এখন যেটা নিচ্ছি ও এটা হচ্ছে আচ্ছা। 4 নাম্বার আর্টবোর্ড, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে 4। আমি যে আরেকটা নিই এটার নাম হচ্ছে 5। এবং যদি আমি দুটাকে ডিলিট করে দিই, যদি এখন আরেকটা নিই সেটার নাম হচ্ছে 6, ঠিক আছে। ও আচ্ছা আরেকটা আচ্ছা। নিই এটার নাম হবে 7। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে আর্টবোর্ড কয়টা নিয়েছি এটা একটা ট্র্যাকিং নাম্বার, আদার্স কিছু না। বাট যেটা সবচেয়ে বেশি ম্যান্ডেটরি সেটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা 1 2 3, এই যে লেখা আছে 3, ঠিক আছে। সো এই তিনটা হুম। জিনিস খুবই ম্যান্ডেটরি। আচ্ছা। এখন যদি এরকম হয় যে না, আমি মনে করলাম যে আমরা সব আমাদের সাবকন্টিনেন্টে সব কিছু লেফট সাইড থেকে শুরু হয়, যেখানে ওয়েস্ট ওয়েস্ট কান্ট্রিগুলোতে সবগুলোতে, আরবিক কান্ট্রিগুলোতে ডান দিক থেকে শুরু হয়, তাই না? সো আমি যদি মনে করি হ্যাঁ আমি বাম দিকে যে আর্টবোর্ডটা থাকবে ওই আর্টবোর্ডটাই আমার ফার্স্ট আর্টবোর্ড, ঠিক আছে। সো এই ভুলটা করে যদি আমরা রাইট সাইড থেকে যদি একটা নিয়ে আসি এবং এইভাবে রাখলাম দুটোকে, কেউ একজন জয়েন করেছে, ওকে। সো এখন কি মনে হতে পারে এটা আমার ফার্স্ট, এটা আমার সেকেন্ড, এটা আমার থার্ড, কারণ আমার লেফট সাইডে আমার এই আর্টবোর্ডটা আছে। বাট এটা সবচেয়ে রং একটা কনসেপ্ট, বিকজ আমি যেখানেই যেটা রাখি না কেন আমার সিরিয়াল নাম্বার কিন্তু এটাই 1, এটা কিন্তু আমার 2 সিরিয়াল। সো অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এরকম হতে পারে আমার কাজ করছি, আমি এরকম কাজ করছি, আমার এখানে মাল্টিপল আর্টবোর্ডস আছে। ফর এক্সাম্পল এখানে মাল্টিপল আর্টবোর্ডস আছে, কাজ করার শেষে হঠাৎ করে মনে হলো আমার একটা কাভার পেজ ডিজাইন করা লাগবে। সো কী করবো বুদ্ধি করে কী করলাম, সবার আগে একটা ডিজাইন করে ফেললাম। কিন্তু কাভার পেজে কাজ কি সবার ফার্স্টে থাকবে?
কিন্তু যখন হুম। ডিজাইন করলাম, কার্ডবোর্ডটা নিলাম, কি দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার কিন্তু 5। দ্যাট মিন্স সবার শেষে যে আর্টবোর্ডটা হচ্ছে এটা। সো যখনই এভাবে কাজ করবো একটু ফার্স্ট থেকে একটু কাজটা করে নিতে হবে যে আমার প্রথম থেকেই আমার ওই কাভার পেজের জন্য একটা পেজ রাখতে হবে, তারপর হচ্ছে আরেকটা যদি কোনো এক্সট্রা টেবিল অফ কন্টেন্ট বলি কিংবা আদার্স কোনো ডিজাইনিং পেজ বলি, সো ওগুলোর জন্য আলাদা করে একটা আর্টবোর্ড রেখে দিয়ে দেন আমার ডিজাইনের কাজটা স্টার্ট করতে হবে। তাহলে কি হবে, আমার জিনিসটা আর মানে মিসম্যাচ হয়ে যাবে না। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার। আবিদি এবং ইন্তু? আচ্ছা, ওই আমার ওই ব্যাপারটা, ওই যে বলছিলাম যে আর্টবোর্ডের সাইজটা দুইটা নিলে ওকে, একই কিভাবে করব? গ্রেট, খুব ভালো প্রশ্ন। সো আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি এই আর্টবোর্ডের সাইজ আছে, আমাকে সেম আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমরা আরেকটা আর্টবোর্ড নিব, ঠিক আছে? সো এর জন্য খুবই সিম্পল থিংস, কিছুই না। আমি এখানে একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর এখানে হাইট এবং উইথ আছে। ফর এক্সাম্পল এটা সাইজ হচ্ছে আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। সো আমি কি করলাম, এখানে একটা দিলাম 5 ইঞ্চি হাই উইথ 5 ইঞ্চি হাইট, হয়ে গেল, খুবই সিম্পল। অথবা আমি যদি চাচ্ছি এটারই একটা কপি লাগবে, কিংবা আমি এরকম আরেকটা আর্টবোর্ড লাগবে, খুব সুন্দর। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে হচ্ছে কোনো একটা অবজেক্টকে কপি করা লাগে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করার সাথে সাথে আমার কার্সরটা ডবল হয়ে যাবে, ঠিক আছে? যখনই ডাবল হয়ে যাবে, এখন আর্টবোর্ডটাকে সিলেক্ট করে একটা কপি নিয়ে নিলাম, ফার্স্টে মাউস ছেড়ে দিব, তারপর কিবোর্ড ছাড়বো, শেষ, কপি হয়ে গেল। এবং সেম সাইজ সেম রেজুলেশন অনুযায়ী আমার আর্টবোর্ড চলে আসে, কিন্তু দুটোর নাম ডিফারেন্ট, সিরিয়াল নাম্বার ডিফারেন্ট, নাম্বার 1, নাম্বার 2। ক্লিয়ার? ঠিক আছে। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা একদিনে হয়তো বা একটু ম্যাসি লাগতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, বাট এটা ক্লাস করতে করতে কাজ প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু শুরু করি। আমাদের লাস্ট যে পার্টগুলো ছিল আমরা যেটাগুলোকে টাচ করিনি সেগুলোকে স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসে যে টপিকগুলো দেখিনি তার মধ্যে একটা মেইন যে মেজর টপিক ছিল সেটা হচ্ছে পেন টুল। আমি একটা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে পেন টুলকে বলা হয় আমাদের সফটওয়্যার কিংবা গ্রাফিক ডিজাইনের হার্ট বলা হয়। কেন হার্ট বলা হয়? এটা এমন একটা টুল যে টুলের মাধ্যমে আমরা যে কোনো ডিজাইনকে আমরা ডিজাইন করতে পারি। আমি যদি একটু পিছনে ক্লাসে চলে যাই, পিছনের ক্লাসে আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়েছিলাম, রাইট? সো একটা রেক্টেঙ্গুলার নেওয়ার পর কী করলাম, এটাকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার করতে পেরেছিলাম। আবার এটাকে সেম রেক্টেঙ্গুলারকে আমরা কী করতে পেরেছিলাম, আমরা ইলিপস টুল, দ্যাট মিনস আমরা এটাকে সার্কেলও করতে পেরেছিলাম, তাই না? একটা টুলে ইউজ করে আমরা মাল্টিপল ডিজাইনকে আমরা আউটপুট দিতে পেরেছিলাম। এবং শুধুমাত্র তাই না, আমরা কী করতে পেরেছিলাম, রোটেট নামে একটা টুল আছে, এই রোটেট টুল ইউজ করে কিন্তু আমরা ইজিলি রোটেট করতে পারি। বাট আমরা কিন্তু চাইলে সিলেকশন টুলের মাধ্যমেও এটাকে এখান থেকে রেখে কিন্তু এটাকে রোটেট করতে পারি, তাই না? তার মানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের এখানে মাল্টিপল টুলস আছে, টুলস আছে, বাট আমাদের যে কোনো একটা টুলের মাধ্যমে আমরা কিন্তু মাল্টিপল টুলের কাজটা কিন্তু খুব ইজিলি করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমার কাজের যে কাজটা করছি খুব ইজিলি আমরা যে কোনো কাজকে আমরা ডিজাইন করতে পারি কিংবা ডিজাইন নামাতে পারি। আদারওয়াইজ আমরা কী করতে হবে, আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, আবার হচ্ছে এখানে এসে আবার আরেকটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিলাম, আবার ডিজাইনের ক্ষেত্রে দরকার ইলিপস টুল, আবার একটা ইলিপস টুল নিলাম, আবার হচ্ছে আমাকে এগুলোকে রোটেট করতে হচ্ছে, আবার রোটেট টুলে গিয়ে আবার এটাকে রোটেট করছি, যে মাল্টিপল কমপ্লেক্সিটি। সো এই কমপ্লেক্সিটির সলিউশন হচ্ছে যে কোনো একটা টুলকে সিলেক্ট করে এটাকে আমরা যেরকম ইচ্ছা ওইভাবে আমার মতো করে সাজিয়ে নেব, তাহলে আমার কাজটা খুব দ্রুত আমরা কাজ নামাতে পারবো, ঠিক আছে? সো রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আমরা বিভিন্ন টুল নামালাম, এবং সিলেকশন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন কিছুকে রোটেট করলাম, ছোট করলাম কিংবা বড় করলাম, বিভিন্ন কিছু আমরা দেখতে পেরেছি, ঠিক আছে? এখন আমাকে আমার ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে, ফর এক্সাম্পল একটা লোগো বানাতে হবে। লোগোর একটা সাইজ দেখায়, যে কোনো একটা লোগো অথবা একটা কার্টুন আচ্ছা, আমি লোগোতেই যাই। ওয়েল, সো আমাকে ক্লায়েন্ট এই কাজটা দিয়েছে, ঠিক আছে? এখন ক্লায়েন্ট আমাকে বললো এই লোগোটা হচ্ছে আমাকে ডিজাইন করে দিতে, ঠিক আছে? সো আমি যখন লোগোটা ডিজাইন করতে যাব, দেখতে পাচ্ছি সবগুলো একটা ইলিপস টুল, দ্যাট মিনস সার্কেল টুল হয়ে আছে না? এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। ঠিক একইভাবে যদি আমি আরেকটু ঘোরাফেরা করি, ফর এক্সাম্পল দিস ওয়ান, কি আছে?
দেখা যাচ্ছে একটা সার্কেলের মতো ফাইন, কোনো সমস্যা নেই। এখান দিয়ে একটা সার্কেল হয়ে আসছে, এখান দিয়ে একটা আসছে, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসছে, এই দিক ঘুরে আসছে। আবার যদি আরও কিছু এক্সট্রা ডিজাইনের ক্ষেত্রে চলে যায় আমি, কমন ডিজাইনগুলো, বার্গার কিং অ্যান্ড ম্যাকডোনাল্ডস, এখানে একটা ম্যাকডোনাল্ডসে এম আছে, তারপর যে বার্গার কিং এরকম একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, দ্যাট মিনস এখানে মাল্টিপল শেপ আছে, ঠিক আছে। বাট আমি ক্লাসের শুরু হওয়ার একটু পরে বলেছিলাম, যে একটু আগে বলেছিলাম যে কিছু কিছু টুলসের সাবস্টিটিউট টুল হিসেবে কিন্তু আমরা কাজ করতে পারি, তাই না? সো সাবস্টিটিউট কি, ইলিপস টুল আছে, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এই সকল টুলের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ডিজাইনকে বানাতে পারি। কিন্তু এই সকল টুল দিয়ে কি আমি কি এগুলো ডিজাইন করতে পারবো? কিছু মনে হয় যে এই সকল টুল দিয়ে আমি এটা ডিজাইন করতে পারবো, কিংবা এটা ডিজাইন করতে পারবো, কিংবা এটা ডিজাইন করতে পারবো? শেপগুলো মিলাতে কষ্ট হয়ে যাবে, মানে মানে মনে হচ্ছে যে ইম্পসিবল আসলে। আচ্ছা, শেপগুলো মেলাতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আরিফিন ভাইয়া? আহ, এখানে অ্যাকচুয়ালি যে এটা যে তুমি তুমি ভাই যেগুলো নিছো এগুলো সেগুলো মিলাতে আসলে একটু কঠিন, কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা শেপের। হুম, আচ্ছা আমি সবগুলো একটু বাদ কঠিন দিলাম। হয়। এইটার মধ্যে যেটা আমি কার্টুন আসে একটা ভূত, হারভেস্টার, সো অফ সোল, এই জিনিসটা, এই কার্টুনটা যদি আমি ডিজাইন করতে চাই, ইজ ইট পসিবল আমি এগুলোর মাধ্যমে করতে পারি? আম, আমি যেহেতু কিছু জানি না, তা আমার ক্ষেত্রে এটা মনে হচ্ছে এটা ইম্পসিবল, এটা পসিবল না। শর্টকাট হয়ে বলে দিয়েছেন। ওকে ফাইন। আসলে সত্য কথা বলতে গেলে একটু পসিবল, ইম্পসিবল না, বাট এটাকে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। একটা ইলিপস টুল নিয়ে মাল্টিপলভাবে ডিজাইন করতে হবে, বিভিন্নভাবে কাটতে হবে, ইট ইজ অ্যা লট অফ কাজ, ঠিক আছে। বাট আমি যদি চাই কিন্তু খুব ইজিলি কাজটা করে ফেলতে পারি। কীভাবে? আমি যদি চাই, আমার এই যে বলেছিলাম একটু আগে পেন টুল, যেটাকে আমি বলেছিলাম গ্রাফিক ডিজাইনের হার্ট, আমি কিন্তু এই টুলের মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু খুব ইজিলি ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল যদি আমি একটু করে দেখাই, কোনটা দিয়ে ভাইয়া? এই পেন টুল, পেন ও টুল, আচ্ছা, পেন টুলের ওকে ওকে। মাধ্যমে আমি যে কোনো ডিজাইনকে আমি একটা ডিজাইনের শেপে কনভার্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি শুধুমাত্র এটা শেপটাই ডিজাইন করতে চাই, জাস্ট একটু দেখেন, ওকে। সো একটু যদি দেখি, আমার পুরো একটা শেপের একটা সাইজ চলে আসে, তাই না? সো এখন যদি আমি এখান থেকে মাল্টিপল ডিজাইন করতে চাই, ডিজাইনটাও চলে আসবে। এভাবে করে করে আমরা বিভিন্ন ডিজাইনের একটা সাইজ নিয়ে আসতে পারি। আরেকজন জয়েন করেছে আমাদের ক্লাসে, সো এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে নিয়ে আসলাম এভাবে। এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে আসতে পারি আমরা। ওয়েল, এখন জাস্ট সিম্পল একটা টুলস দেখাবার কিছুই না। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল একটা টুলের মাধ্যমে আমাদের কিন্তু এই শেপের কিন্তু অনেকটা চলে আসে ভূতের, রাইট? অনেকটা কিন্তু সাইজ চলে আসছে। এই যে পুরো শেপটা চলে আসছে, এখানে পুরো শেপটা চলে আসছে, ভিতরে অনেক কিছু ডিজাইন আমরা ইজিলি আনতে পারি। তার মধ্যে বুঝতে পারলাম আমরা এই পেন টুলের মাধ্যমে কিন্তু খুব একটা শেপ কিন্তু খুব ইজিলি আমরা ড্র করে ফেলতে পারতেছি। তারপর আমরা কি করলাম, রেক্টেঙ্গুলার টুল নিয়েছি, এভাবে একটা রেক্টেঙ্গুলার টুল, তাই না? আমরা যদি চাই পেন টুলের মাধ্যমে কিন্তু একটা রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে পারি। জাস্ট ক্লিক করে করে যাচ্ছি, একটা রেক্টেঙ্গুলার চলে আসলো, খুব সিম্পল। তারপর এখানে কিন্তু অনেকগুলো টুল আছে, তার মধ্যে কিন্তু এখানে কোনো ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস ত্রিভুজের কোনো টুল নেই, বাট পলিগন টুলে গিয়ে একটা ক্লিক করলাম,
আমি আবার রিপিট করছি, এখান থেকে পলিগন টুলে আসার পর একটা ক্লিক করলাম, দেখে ক্লিক করার পর আমাকে একটা রেডিয়াস দেখাচ্ছে, আমি রেডিয়াস দিলাম ফর এক্সাম্পল 1 ইঞ্চি, এবং সাইড বলছে 3, আমি বললাম সাইড হচ্ছে 3, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে ট্রায়াঙ্গেল টুল চলে আসছে, বাট এই ট্রায়াঙ্গেল টুল কিন্তু খুব ইজিলি আমরা পেন টুলের মাধ্যমে ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, খুব ইজিলি কিন্তু আমরা ট্রায়াঙ্গেল টুল নিয়ে আসতে পেরেছি। এরপর আমি চাই যদি চাই যে কোনো ধরনের টুল, ফর এক্সাম্পল আমি একটা স্টার ডিজাইন করব, আমি একটা স্টার ডিজাইন করে ফেলতে পেরেছি। দ্যাট মিনস মানে ইন শর্ট ওয়ার্ড হচ্ছে আমি পেন টুল দিয়ে যত রকমের শর্টকাট মানে কাট ডিজাইনিংটা কমপ্লিট করা যাবে। এক্স্যাক্টলি, যত ধরনের ডিজাইন আছে আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা এই পেন টুল দিয়ে করতে পারি। দ্যাটস ওয়াই আমরা পেন টুলকে বলি হচ্ছে গ্রাফিক ডিজাইনের হার্ট। ক্লিয়ার এবার? ক্লিয়ার। এনিওয়ান এনি কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে আমি পরে করতেছি কোশ্চেন, সমস্যা নেই। শিওর। আচ্ছা, পেন টুল দিয়ে যখন আমরা রাউন্ড করি, ঠিক আছে, তখন দেখি যে আমার পেন টুলের শেষ পয়েন্ট যেখানে শেষ হয়েছে ওখানে আবার ক্লিক করা হয়, দেন আবার রাউন্ডের দিকে বা আবার সামনের দিকে অগ্রসর করা হয়। মানে এই যে পেন টুলটা যেখানে শেষ করেছে ওখানে আবার মানে ক্লিক করা কেন হয়, মানে ওইটা কি ওখানে স্টপ করা হয় কিনা, এই সম্বন্ধে একটু কথা জিজ্ঞেস করার ছিল আর কি। আচ্ছা, আমি খুব সিম্পলি একটা জিনিস বুঝিয়ে দিই। পেইন টুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাজ এ হিউম্যান, ঠিক আছে। অ্যাজ এ হিউম্যান আমি কেন বললাম, আমি পেইন টুল নিয়ে যদি একটা লম্বা ক্লাস আছে তারপর আমি পেইন টুলটা একটু বুঝিয়ে দিই। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমি, ঠিক আছে, আমি হচ্ছে এখানে আসছি, এটা আমার বাসা, একটা ক্লিক করলাম, কি করব, পেইন টুল ইউজেস হচ্ছে জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিব। যখনই ক্লিক করে ছেড়ে দিব আমাকে এরকম একটা রাডারের মতো জিনিসটা ঘুরবে, ঠিক আছে। দ্যাট মিনস আমার পেন টুলটা এখন অ্যাক্টিভেটেড। যদি আমরা এখান থেকে ক্লিক করে যদি এভাবে ঘুরতে থাকি তাহলে কিন্তু শেষ। ক্লিক করে ছেড়ে দেবো, এস ক্লিক করে ছেড়ে দেবো, ঠিক আছে, ফাইন। এটা হচ্ছে আমার বাসা, আমি এখানে আছি, আমি কী করলাম, এখান থেকে গেলাম সোজা নিউ মার্কেট, একটা ক্লিক, ঠিক আছে। দেন আমি গেলাম এখান থেকে, ফর এক্সাম্পল আমি বনানী গেলাম, ক্লিক করলাম। দেন আমি মনে করলাম না, আমি এখান থেকে একটু গেলাম হচ্ছে চৌমুনি অথবা চকবাজার, ক্লিক করলাম, চকবাজার চলে আসলাম। দেন এখান থেকে আমি কী করলাম হচ্ছে আবার ফর এক্সাম্পল হচ্ছে আমি মসজিদে গেলাম, ক্লিক করলাম। এখন কি মসজিদে আমি সারাদিন বসে থাকবো? অবশ্যই না। আমি কি করবো, অবশ্যই বাসায় যাব। সো এখান থেকে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে গিয়ে জিনিসটা লাগিয়ে দেবো। দ্যাট মিনস আমি বাসার থেকে শুরু করেছিলাম, আবার রাতে গিয়ে আমি বাসায় চলে আসি। সো পেন্টিং হচ্ছে সেই একইভাবে যেখান থেকে আমি কাজটা শুরু করেছি ঘুরে ফিরে আমাকে ওখানে এসে লাগিয়ে দিতে হবে, দেন আমার কাজটা হবে। যদি আমরা কোনো জিনিসকে না লাগাই, অনেক সময় মনে হতে পারে এই জিনিসটা লেগে আছে, কাজটা আমার তো কালারটা ফিল হয়ে আছে, দ্যাট মিনস আমার তো লেগে গিয়েছে, হোপসো, কিন্তু জিনিসটা আসলে কিন্তু লেগে যায়নি। কীভাবে বুঝবো? আমরা যখন এই কালারটা সোয়াপ করে দিব, জাস্ট স্ট্রোক রাখবো, নট ফিল, এখানে দেখতে পাচ্ছি আমার এখান থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু কালার নেই, শেষ, আর এখানে যাচ্ছে না, জিনিসটা স্পেস রয়ে যাচ্ছে, এই যে স্পেসটা কিন্তু রয়ে যাচ্ছে ফাঁকা। সো যখনই আমরা কাজ করব তখনই আমরা ট্রাই করব যেখান থেকে শুরু করেছি ওখানে এসে জিনিসটা লাগিয়ে দিব, তাহলে আমার জিনিসটা প্রপারলি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ধন্যবাদ। এরপর এনি কোয়েশ্চেন? আচ্ছা আমার কোশ্চেন ছিল যে লোগোটা নিয়ে আর কি, কঙ্কালে যে লোগোটা ছিল ওটা মানে কিভাবে কপি করে পেস্ট করছো আমি তো আসলে বুঝি না। মানে ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করা, রাইট? হ্যাঁ হ্যাঁ মানে ওই যে ওই শেপটা আর কি, শেপ যেটা ছিল সেটা মানে কিভাবে কপি হয়েছে এটা বুঝি না। আচ্ছা, কিছুই না, জাস্ট একটু দেখাই। ফার্স্টে আমি কি করলাম, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল ভি প্রেস করে, এই যে কন্ট্রোল ভি প্রেস করে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, সো এখন কি করলাম, এখান থেকে জাস্ট আমি পেইন টুলের মাধ্যমে এই শেপটা ড্র করেছি, আর কিছু না। পেইন টুলের মাধ্যমে জাস্ট এই শেপটা ড্র করেছি। যদি আচ্ছা এই শেপটা ড্র করে অন্য জায়গায় পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে এমন কিছু না, একটু দেখাই, আমি আবার রিপিট করি, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, পেন টুল নিলাম, পেন টুলে মেক শিওর আমার এখানে ফিল কালার না, আমার এখানে স্ট্রোক কালার থাকতে হবে, ঠিক আছে। এর জন্য মেক শিওর করতে হবে। আদারওয়াইজ যদি আমি ফিল কালার দিয়ে ডিজাইনটা করে থাকি, যে প্রবলেমটা আমি ফেস করব একটু দেখেন। আমি এখান থেকে আনলাম, আনার সাথে সাথে
এরকম একটা প্রবলেম চলে আসছে, তাই না? আমার কিন্তু অনেক কিন্তু গ্যাপ পড়ে যাচ্ছে। সো যখনই আমরা এখানে কাজ করবো অলওয়েজ এটাকে সোয়াপ করে দেবো, ঠিক আছে? সোয়াপ করে দিলাম, সোয়াপ করে দেওয়ার পর জাস্ট এটার উপর আমরা ড্র করবো, আর কিচ্ছু না, জাস্ট ড্র করবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে যে তুমি যে ভাই জায়গায় জায়গায় ক্লিক করে করে যে একটা ড্র তৈরি করছো, এটা কি ক্লিকটা কি মানে ঘন ঘন দিতে হবে নাকি জাস্ট মানে এটাকে অনেক লম্বা করে দিতে হবে ক্লিকটা, এরকম কিছু? খুব ভালো কোশ্চেন করছেন ভাই। ক্লিকটা আমি লম্বা লম্বা করে দেবো নাকি বেশি বেশি করে দেবো? আমি আবার একটু রিপিট করি। আচ্ছা, আমি একটা সুন্দর একটা কার্টুন নিয়ে আসি, তাহলে খুব ইজি হবে। আমার সবচেয়ে ফেভারিট কার্টুন ক্যারেক্টার জেরি মাউস। ওয়েল, সো এটা চলে আসে, রাইট? এখন দেখেন আমি এখানে কিন্তু মাল্টিপল একটা শেপ আছে, রাইট? জিনিসটা কিন্তু আমার বিভিন্নভাবে টার্ন খেয়েছে। দেখেন এখান থেকে ঘুরে এসে ঘুরে এসে ঘুরে এসে আবার এসে কিন্তু এবার এখানে শেষ, আবার এখান থেকে হালকা ঘুরে এসে কিন্তু কাজটা হচ্ছে, রাইট? এখন দেখেন এটার মধ্যে কিন্তু আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা আছে। কিরকম অ্যান্সারটা আছে? স্টার্ট করি আমরা। যদি আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে? সো আমরা ফার্স্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম, ঠিক আছে? আমার দরকার এটা এখান থেকে শেপটা ঘুরে আসবে, ওকে? সো কী করব? এখান থেকে আমি যদি চাই এখান থেকে রেখে একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউস না ছেড়ে হালকা একটু নিচে থেকে ড্র করলাম, দেখেন অলরেডি একটা শেপ চলে আসে, রাইট? ওকে, আচ্ছা, এখন দেখেন আমি যদি চাই এখানে হাফ রাখলাম, হাফটাকে একটা দিলাম, দেন এখানে আবার ক্লিক করে এখানে রেখেছি, হয়ে গেল না? আচ্ছা। জিনিসটা কিন্তু প্রপারলি হয়ে গেল, কিন্তু যারা ডিজাইনার তাদের চোখে কিন্তু অনেক সময় ফাঁকি দেওয়া যায় না, ঠিক আছে? তারা কিন্তু দেখলেই বোঝা যাবে এখানে কিছু সামথিং ইজ প্রবলেম, দ্যার ইজ সামথিং প্রবলেম। দেখেন একটু হালকা করে একটা কার্ভ হয়ে আছে না, হালকা করে একটা কার্ভ হয়ে আছে, ঠিক আছে? আপনি যখন ডিজাইন করবেন দেখতে পাবেন, দেখেন হালকা করে একটা কার্ভ হয়ে আছে, এখান থেকে এসে হালকা করে একটা কার্ভ, এই যে হালকা করে একটা কার্ভ হয়ে আছে, রাইট? সো এই কার্ভের কারণে আমার পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সো এই প্রবলেম যেহেতু না হয়, সেক্ষেত্রে আমরা অলওয়েজ ট্রাই করবো এক টানে জিনিসটাকে শেষ করে দেওয়ার জন্য। সো কীভাবে এক টানে শেষ করব? আমরা এখানে যেখান থেকে শুরু করে আমি এখানে পর্যন্ত রাখলাম, রেখে এক টানে ট্রাই করছি শেষ করে দেওয়ার জন্য। নিচে দিকে হালকা নিয়ে আসছি, দেখছি আমাদের এক টানেই জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন দেখছি এক টানেই হয়ে যাচ্ছে, আমরা জাস্ট ছেড়ে দেবো। সি, আমার কোনো কার্ভ নেই এখানে, আর কোনো কার্ভ ও, নেই। আচ্ছা। বাট অনেক সময় দেখা যেতে পারে আমার অনেক সময় কাজ করার সময় অনেক সময় কারো চলে আসে, কারণ মাল্টিপল ডিজাইন কিংবা হচ্ছে আমার সার্কেলটা অনেক বড়, ঠিক আছে? যে একটু পরে আমরা দেখব, সেক্ষেত্রে হচ্ছে আমাকে জিনিসটা ছোট 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 করে কাজ করতে হবে। কীভাবে ছোট ছোট করে কাজ করবো আমি আবার রিপিট করি। ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমি যদি চাই এক টানে কাজ করতে চাই, হ্যাঁ, আমি এখান থেকে করলাম, হচ্ছে? অবশ্যই হচ্ছে না, তাই না? আমার এখান থেকে আনা দরকার, কিন্তু আসছে থেকে এই জায়গা দিয়ে। তার মানে আমার যদি একটানে করতে চাই, এখানে হচ্ছে না, এই জায়গাতে আমাকে ভাঙতে হচ্ছে। সো ভাঙার জন্য আমি কী করব? এই যে শেপটা আছে আমার যতটুকু সুবিধা, আমি চাইলে এখান থেকেও নিতে পারি, ঠিক আছে? এখান থেকে নিয়ে আমি যদি এখানে ডিজাইন করতে পারি, ফাইন, কোনো সমস্যা নেই। এবং করতে গিয়ে দেখছি আবার এখানে হচ্ছে না, তার মানে আমাকে এখানে পুরো একটা শেপ নিতে হবে। সো আমি আবার রিপিট করছি, শুরু করলাম ক্লিক করে, এখানে মাউস রেখে হালকা একটু রাউন্ড করে দিয়েছি, দ্যাটস ইট। সো এখানে ডান। সো লাস্টে মাউসটা ক্লিক করে এখানে ছেড়ে দেবো। ওয়েল, বরাবর চলে আসে, কোনো কার্ভ নেই। সো যখনই চলে আসে, এখন আমাকে কী করতে হবে? এই জিনিসটা নিতে হবে না? সবাই কি আছি? সো এই জিনিসটা নিতে হবে, তাই না? সো যখন আমি এখানে ক্লিক করে এখানে আনতে যাচ্ছি, একটা লুফর পেয়ে গেলাম, তাই না? এখান থেকে ঘুরে আসছে, তাই না? দ্যাট মিনস কেন আসছে? কারণ এই দিকে দেখেন আমার এখানটা ইন্ডিকেটর দেখাচ্ছে লেফট সাইডের দিকে যাচ্ছে, এবং আরেকটা যাচ্ছে রাইট সাইডের দিকে। এই ইন্ডিকেটর মিন করছে যদি আমি লেফট সাইড বরাবর যাই তাহলে আমার জিনিসটা স্ট্রেট থাকবে, অথবা রাইট সাইড বরাবর যাই তাহলে জিনিসটা আমার স্ট্রেট থাকবে। কিন্তু তার কথা অমান্য করলে যদি আমি সোজাভাবেও যাই, জিনিসটা বাঁকা হয়ে যাচ্ছে, উপরের দিকে যাই বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমাকে ঝামেলা করছে, রাইট? আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে, পারফেক্ট। ওকে, বাকিটা ক্লিয়ার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, সো ক্লিয়ার আছে, ক্লিয়ার ধন্যবাদ। আছে। সো তার মানে আমাকে এই জিনিসটা আমাকে প্রবলেম ক্রিয়েট করছে। এটা সলিউশন হিসেবে আমি কি করব, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে জাস্ট মাউসটা রাখার সাথে সাথে আমাকে একটা অ্যাঙ্কর চলে আসছে, তাই না? এই অ্যাঙ্কর পর একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার এটা কেটে যাবে। বুঝতে পেরেছি? আমি আবার রিপিট করি, যখনই আমি এটা নিয়ে আসলাম, আনার পর দেখতে পাচ্ছি আমার দুদিকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, ইন্ডিকেটর লাইন চলে আসছে, ঠিক আছে? এই ইন্ডিকেটর লাইনকে যখনই আমি কাটতে যাব, কিছুই না, জাস্ট মাউসটাকে কি করব, এই পয়েন্ট বর ব্লু কালার পয়েন্ট বরাবর নিয়ে আসলাম, দেখা যাচ্ছে একটা অ্যাঙ্কর চলে আসছে, জাস্ট অ্যাঙ্কর একটা ক্লিক করবো আর কিছু না, ক্লিক করার সাথে সাথে কেটে গেল, দেখেন আর কিছু নেই, আচ্ছা, পুরোটা ভালো, ঠিক আছে? এখন আমি যেখানে নিই স্ট্রেট, যেখানে নিই স্ট্রেট, যেখানে নিই স্ট্রেট, ঠিক আছে? সো এখন আমি ফ্রি হয়ে গেলাম, এখন কিছুই না, জাস্ট এখানে মাউসটা রেখে হালকা একটু রাউন্ড করবো, দ্যাটস ইট। আবার এখানে যদি আনতে যাচ্ছি, দেখেন আবার বাঁকা হয়ে আছে, তাই না? সেম কাজটা আমরা এখানে আবার করব, জুম করলাম, অল্টার প্রেস করে মাউসটা এ বরাবর রাখলাম, অ্যাঙ্কর পয়েন্ট প্রেস করলাম, কেটে গেল। এখন এখানে একটা ক্লিক করলাম, মাউস না ছেড়ে হালকা রাউন্ড যতটুকু সম্ভব, হ্যাঁ, পারফেক্টলি হয়ে গেল। আবার দেখেন এখানে আবার ইন্ডিকেটর লাইন চলে আসছে, আবার কেটে ফেললাম। ট্রাই করবো একভাবে করার জন্য, দেখছি আমার একসাথে হচ্ছে না, তার মানে এখানে আমরা গ্যাপ দিয়ে করতে হবে। প্রেস করলাম হালকা করে, দেখেন আমি যদি চাই এখানে এইভাবে করি, আমার জিনিসটা হচ্ছে না, তার মানে এখানে আমাকে আবার ডবলভাবে করতে হচ্ছে, যেটা আরেফিন ভাইয়ের প্রশ্ন ছিল। করলাম, আচ্ছা মনির, জাস্ট আমার এমনি জাস্ট কিউরিওসিটি থেকে একটা জানার জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পিকচারে যখন আমি কোনো শেপ নিতে যাব, তখন এই শেপগুলো কিরকম করে তোমার এই যে যেটাকে বলা হয় যে হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পিকচারটা ফেটে গেছে, এটা কি কোনো যে ক্রপ করার পরে বা এইভাবে শেপগুলো নেওয়ার পরে নেক্সট যে ডিজাইনটা আমি তৈরি করতে যাচ্ছি সেটাকে উপর কি কোনো ইফেক্ট দিবে কিনা, যে আমি যে শেপটা নিচ্ছি কোনো প্রবলেম হবে কিনা? ওয়েল, খুব ভালো প্রশ্ন করেছেন। বেসিক্যালি এটা নিয়ে আলাদা ডিফারেন্ট একটা ক্লাস আছে, বাট শুধুমাত্র পেইন্ট টুলের ইউজেসটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট আমি যেহেতু আপনার প্রশ্ন উঠে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমি দেখাচ্ছি। জাস্ট তাহলে আমি একটা সিম্পল একটা ড্র করে ফেলি, ঠিক আছে? সিম্পল একটা ড্র করলে আপনি বুঝতে পারবেন আসলে আমি এটার আফটারটার ডিজাইন কেমন হচ্ছে। লাস্ট ক্লাসে এবং লাস্ট ক্লাসকে এর আগের ক্লাস, লাস্ট ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, হয়তো বা মনে আছে, ভেক্টর ট্রেসিং নিয়ে একটা কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, এটাই হচ্ছে সেই ভেক্টর ট্রেসিং, যেটা আমার যে কোনো নষ্ট ইমেজকে রিড্র করে আমার টোটাল কোয়ালিটি মেনটেন করতে হেল্প করবে। আচ্ছা। এই জাস্ট দেখেন, আমি যদি ডিজাইনটা একটুখানি তৈরি করে দিই, যেহেতু এটা আমার ক্লাস না, সো আমি একটু তাড়াতাড়ি করে ডিজাইনটা করে দিচ্ছি এটার। হুম। ওয়েল ডান। এখন আমি কি করব, আমার কিন্তু হোয়াইট কালার লাইনটা হয়ে গেছে, তাই না? এখন দেখেন, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আমার যদি এই এক্সাক্ট কালারটা লাগবে, তাই না? এই এক্সাক্ট কালারটা আনার জন্য আমি কীভাবে আনতে পারি? এক্সাক্ট কালারটা আমি আনতে চাচ্ছি, একটা টুল আছে যে টুলের মাধ্যমে আমি এক্সাক্ট কালারটা কপি করতে পারি। ওই যে ড্রপ ড্রপার মনে হয়। ড্রপার, হ্যাঁ, Exactly. সামথিং, হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আই ড্রপার টুল। তো কী করবো, আই ড্রপার, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই ড্রপার টুল, এই যে, তাই না? সিলেক্ট করে জাস্ট যে কালারটা নেব ওটার উপর একটা ক্লিক করব, সাথে সাথে চলে আসলো। ঠিক একইভাবে এখানটাও ক্লিক করে নিয়ে আসি, চলে আসলো। দুটোকে সিলেক্ট করে আমি একটু পাশে নিয়ে আসি, ডান দিকে বাম দিকে, সে দেখেন ওটা, এটা আমার অল্পতেই ফেটে গিয়েছিল। আমার কত পার্সেন্ট জুম দেখা যাচ্ছে? মাত্র 1200% জুম করার কারণে আমার লোগো শেষ, আমার কার্টুন শেপটা শেষ। বাট আমার এখানে আমি যতই জুম করি না কেন, আমার জিনিসটা
64,000 পয়েন্ট পর্যন্ত আমার জিনিসটা প্রপার শেপ বেয়ার করবে। পারফেক্ট, এটাই আর কি, আমি জাস্ট প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। এবং হচ্ছে এখানে যত ধরনের ডিজাইন করা যায়, ট্রাস্ট মি, খুব মজার মজার ডিজাইন করা যায় এখানে। শুধুমাত্র আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ কোনটা ডিজাইন এবং কোনটা আসছে এবং কোনটা আগে দিচ্ছেন এবং কোনটা পরে দিচ্ছেন। দ্যাটস ইট। যদি এটা ক্লিয়ার থাকে, যে কোনো ডিজাইন আপনি ইজিলি আউটপুট দিতে পারবেন। সেই আমার অলরেডি কিন্তু অনেক পার্ট চলে আসছে জাস্ট পেইন্ট টুলের মাধ্যমে, আর কিছু না। এই জন্যই বলা হয় পেইন্ট টুলকে আপনার গ্রাফিক ডিজাইনের হার্ট। নাও ক্লিয়ার? ওকে, সো একটা সুসংবাদ দিয়ে আপনাদের সবাইকে, যদি হচ্ছে আপনারা এই পেইন্ট টুলে এক্সপার্ট হতে পারেন, বিশ্বাস করেন, আর বাকি টুলসগুলো আপনার অতটা না জানলেও চলবে, যদিও জানতে হবে বাট অতটা না জানলেও চলবে। কারণ এই টুল একটা টুলই আছে যে টুলের মাধ্যমে আপনি যে কোনো ডিজাইনকে আপনি যে কোনো সময় আপনি কাজ তুলতে পারবেন, যে কোনো সময়। আচ্ছা মনির ভাই, তোমাকে আরেকটি করছি যে আমি যে কার্টুনের যে শেপ নিলাম, শেপটা নেওয়ার পর যে পুরো কার্টুনের যে বর্ডারটা তৈরি হচ্ছে, সেটা কি যে গতকাল যে ক্লাসটা করা হয়েছিল ওই ক্লাসেই তো বলা হয়েছিল বর্ডারটা কিভাবে করতে হবে, সেম ওয়েতে কি বর্ডারটা তৈরি করা হচ্ছে? এক্স্যাক্টলি। আমি এখানে দেখেন ক্লিক করে আমি কিন্তু স্ট্রোক কালার দিয়ে দিয়েছি। যদি এটাকে অফ করে দিই, বর্ডার কিন্তু আর নেই, শেষ, স্ট্রোক চলে গেছে। আমি যদি আবার আনতে চাই, ক্লিক করলাম, এখানে একটা বর্ডার স্ট্রোকে গিয়ে আমি যে কোনো যে কালারে দিতে চাই না কেন সেটা চলে আসবে। আমি যেটাই দিই সেটা চলে আসবে, যেটাই দিব সেটা এখান থেকে চলে আসবে। দ্যাটস ইট। সব লাস্ট ক্লাসের উপর বেস্ট করে। জাস্ট আপনি যদি বেসিকটা ক্লিয়ার থাকে, আপনি যে কোনো কিছুকে ইজিলি আপনি ক্লাস নামাতে পারবেন। পারফেক্ট, ঠিক আছে। এরপর দেখেন আপনি এখানে মোচ আছে জেরি, তাই না? আপনি জানেন চাইলে খুব ইজিলি মোচটা ডিজাইন করতে পারবেন, আহামরি কিছু না। জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিয়ে আসলেন, ঠিক আছে। আচ্ছা আমি এটা এখানে, আমি এটাকে এখান থেকে ডিজাইনটা করি, ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটু মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বোঝার সুবিধার জন্য, বাট এগুলো কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। একটু খেয়াল করবেন। দেখেন এখানে চলে আসলো না? আপনারা কি করবেন, এখানে চলে আসার পর যখন আবার এখান থেকে দিবেন, দেখবেন যে এটা অলরেডি একটা লিঙ্কেজ হয়ে গেছে। দেখেন লিঙ্কেজ হয়ে যাচ্ছে, তাই না? সো আমি কি কিন্তু আমি যখন কাজ করছি জিনিসটা খেয়াল করেন, আমি করলাম কি, ক্লিক করলাম, চলে যাচ্ছে, ক্লিক করলাম, চলে যাচ্ছে, তাই না? এই জিনিসটা কীভাবে হচ্ছে? এই জিনিসটা হচ্ছে আমি যখনই ডিজাইনটা করছি, একটা ক্লিক করে মাউস আরেকটা ক্লিক করলাম, মাউস না ছেড়ে হালকা একটু রাউন্ড করলাম, ঠিক আছে। এখানে একটা শেপ চলে আসছে না, লাইন চলে আসছে না? জাস্ট কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার সাথে সাথে লাইনটা কেটে যাবে, আর কোনো লিঙ্ক থাকবে না। এখন আপনি চাইলে আবার প্রেস করতে পারবেন, ক্লিক করলাম, এখানে প্রেস করে হালকা মাউস না ছেড়ে হালকা রাউন্ড, লাইন চলে আসছে, আবার জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, সাথে সাথে এটা কেটে যাবে। দ্যাটস ইট, হয়ে গেল আমার মোচ। কিন্তু আমার গোফটা হয়ে গেল, কিন্তু এটাকে অরিজিনাল গোফের মতো লাগছে? ফ্র্যাঙ্কলি স্পিকিং আসলে লাগছে না। সো এটাকে লাগাতে হবে। লাগানোর জন্য কী করবো, জাস্ট এটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর দেখেন উপরে ইউনিফর্ম নামে একটা অপশন আছে, তাই না? এখানে যাওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করব, এটা জাস্ট আমার যেরকম শেপ দরকার আমি ওইরকম শেপ এটাকে কনভার্ট করতে পারবো। টোটালি আমার উপর আমার হাতের ইশারায় চলবে এটা। চলে আসলো, খুবই সিম্পল। দ্যাট মিনস আমরা এখান থেকে কী শিখলাম? আমরা যে জিনিসটা শিখলাম এতক্ষণ পর্যন্ত, পেইন্ট টুলের মাধ্যমে যে কোনো শেপকে আমরা নিয়ে আসতে পারি। হতে পারে সেটা কোনো রেক্টেঙ্গুলার শেপ হতে পারে, সেটা কোনো আপনার ট্রায়াঙ্গেল হতে পারে সেটা কোনো আপনার স্টার হতে পারে সেটা কোনো আপনার মিকি মাউস হতে পারে, টম এন্ড জেরি, কিংবা কোনো কার্টুন শেপ হতে পারে আপনার যে কোনো লোগো ডিজাইন, ঠিক আছে। সো পেইন্ট টুলের মাধ্যমে যে কোনো কিছুকে আমরা এরকম কাজ নামাতে পারি। সো এরপর আমরা আরেকটা কিছু শিখলাম, সেটা হচ্ছে স্ট্রোক কালার। সো স্ট্রোক নিলাম, স্ট্রোকে বিভিন্নভাবে আমরা সাইজকে দিতে পারি। সো এটাকে যদি বড় করি, আমরা এটা কালার দিলাম হোয়াইট। সো এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে শেপে কালার আকৃতি দিতে পারি, বিভিন্নভাবে এটাকে কনভার্ট করতে পারি, ঠিক আছে।
সো আমরা যখন কোনো ভালো ভালো ডিজাইন করব, সো ডিজাইন করার সময় কিন্তু আমাকে এই স্ট্রোক কালারগুলো হেল্প করবে আমাদের মাল্টিপল ডিজাইনকে আপনার আউটপুট দেওয়ার জন্য। খুব সুন্দর সুন্দর কাজ করতে পারে শুধুমাত্র এই কয়েকটা টুলস যদি আমরা ঠিকমতো জানতে পারি। দ্যাটস ইট। সো এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? না, এতক্ষণ পর্যন্ত কোনো হয়নি। বাকিটা আচ্ছা, পেন টুল নিয়ে তো সামনে আরো মানে বিস্তারিত ক্লাস হবে, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, সেটাই বেটার। ওকে, হ্যাঁ অবশ্যই পেইন টুল নিয়ে ক্লাস হবে, কিন্তু যে জিনিসটা বলবো সেটা হচ্ছে পেইন টুল নিয়ে যে ক্লাসটা থাকবে ওটা একটু অ্যাডভান্স থাকবে। সো আজকে ক্লাসটাই আমি সবসময় কি করি, ক্লাসের মাঝখানে একটু পেইন টুলটা দেখিয়ে দিই, কারণ রেস্ট অফ দ্য ক্লাস ওই আপনার ভেক্টর ট্রেসিংয়ের ক্লাস আসা পর্যন্ত যেন আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করেন। আর যখনই প্র্যাকটিসটা করবেন, আপনার যখনই ওই ক্লাসে চলে আসবো আমরা, তখন পেইন টুলের ওয়ান কাইন্ড অফ হাতের পানিবাত হয়ে যাবে, ঠিক আছে? সো আমি চাই আপনারা ডেইলি হচ্ছে পেন টুলটা প্র্যাকটিস করবেন, ডেইলি পেন টুলটা প্র্যাকটিস করবেন, যেন হচ্ছে আপনাদের হাতের যে জড়তাটা আছে ওটা যেন কেটে যায়। ক্লিয়ার? মানে এতটাতে এতটাতে ক্লিয়ার মনে হয় করা সম্ভব হবে না, যতটুকু ট্রাই করা যায় আর কি। কারণ এক্স্যাক্টলি তুমি ভাই এক্সপার্ট, তোমার সাথে এতটাই হবে কিনা জানি না। আসলে এক্সপার্ট কিছু না ভাইয়া, সেটা হচ্ছে আপনার টোটাল প্র্যাকটিসের উপর। আমি চাই শুধুমাত্র আপনার প্র্যাকটিসটা আপনার 100% প্রপারলি হওয়ার কোনো দরকার নেই। আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে এরকম শেপ ডিজাইন করা পেইন টুলের মাধ্যমে, অনলি পেইন টুলের মাধ্যমে এরকম কিছু শেপ ডিজাইন করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল ডিজাইন করতে হবে, এরপর কিছু ওয়েব বানাতে হবে, স্ট্রোক কালারে যাব, স্ট্রোক কালারে যাওয়ার পর এরকম কিছু ওয়েব বানাতে হবে, ঢেউ বানাতে হবে, এই জিনিসগুলো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এবং একটু ফানি হলো ইটস ট্রু, আপনি যদি এরকম ওয়েব বানাতে পারেন আপনি পেইন টুল এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট এই ওয়েবটা আপনি যদি এরকম ওয়েব বানাতে পারেন আপনি পেইন টুল এক্সপার্ট হয়ে যাবেন। সো কিছুই না, জাস্ট এই ওয়েবটা বানানো শিখে যান। একবার যদি শিখে যেতে পারেন আপনি যে কোনো ডিজাইনকে আপনি আউটপুট দিতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, পেন টুলটা ইউজটা তো মনে হয় পুরোটা হাতের নিয়ন্ত্রণের উপর, মানে যে হাতের নিয়ন্ত্রণ বেশি ভালো করতে পারবে সে ভালো ডিজাইন করতে পারবে এমন কিছু। হ্যাঁ অবশ্যই হাতের নিয়ন্ত্রণের উপর, বাট এই হাতের নিয়ন্ত্রণটা তখনই আসবে যদি আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাই। সেটাই আর কি। ওয়েল, আই হোপ এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। আমি একটু প্রসিড হচ্ছি সামনে। এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে কীভাবে আমরা ফিক্সড করবো কিংবা লকডাউন করবো, ঠিক আছে? সো লকডাউন বলতে আমরা অনেক সময় আমরা লকডাউনের সাথে আমরা সবাই পরিচিত এখন, ঘরে আটকায় রাখা। সো ঠিক একইভাবে আমি চাচ্ছি এই শেপটা মুভ করছে, তাই না? ডিজাইন করার সময় অনেক সময় দেখতে পারি এই ডিজাইন করার সময় আপনার এখানে মাল্টিপল ডিজাইন নিলাম কিংবা টেক্সট নিলাম। আমি একটা টেক্সট নিই, ফর এক্সাম্পল টেক্সট নিলাম। হ্যাঁ, আমি যাচ্ছি টেক্সটটাকে সিলেক্ট করবো এবং সিলেক্ট করে হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করবো। সিলেক্ট করতে গিয়ে পিছনেরটা সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার, তাই না? পিছনেরটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং ডিস্টার্ব করছে আমার কাজের জন্য। সো আমি চাচ্ছি এই শেপটা লক থাকবে, ঠিক আছে? একদম লক থাকবে, নড়বে না। সো এটা লক করার যে শর্টকাট টুল হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্টটিকে লক থেকে সিলেকশন, ঠিক আছে? সিলেকশনে ক্লিক করার সাথে সাথেই লক হয়ে গেল। আমি আবার রিপিট করছি, কোনো অবজেক্টকে কিংবা কোনো অবজেক্ট বলি, পিকচার বলি কিংবা কোনো কিছুকে যদি আমরা লক করতে চাই, কীভাবে লক করব? ফার্স্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্টে গিয়ে লক থেকে সিলেকশন, ঠিক আছে? সিলেকশনে প্রেস করার সাথে সাথে লক হয়ে যাবে। দেখেন শুধুমাত্র এটা সিলেক্ট হচ্ছে, শুধুমাত্র এটা। আবার যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আমি শুধুমাত্র এটাকে লক করব, অবজেক্ট লক, শুধুমাত্র টেক্সটটা লক হয়েছে, বাকি সবগুলা অন আছে, ঠিক আছে? বাট একটা জিনিস কি, আমি কতবার অবজেক্টে এটা সিলেক্ট করব, কতবার অবজেক্টে যাব, লকে যাব, আবার সিলেকশনে যাব, অনেক ঝামেলা না? সো এটা সলিউশন হিসেবে একটা শর্টকাট টুল আছে, সেটা হচ্ছে এখানে অলরেডি দেয়াই আছে, সেটা হচ্ছে Ctrl+2, ঠিক আছে? আমি যদি কোনো কিছুকে লক করতে চাই কি করব? কিছুই না, জাস্ট ওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টু প্রেস করলাম, সাথে সাথে লক হয়ে যাবে। এই যে লক হয়ে আর নড়ছে না। ঠিক একইভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল টু এখানে উঠে আসছে স্ক্রিনশটে। সো দেখেন আর মুভ করছে না। আবার আমি চাচ্ছি আমার কাজ শেষ, এখন এই যেগুলোকে লক করেছি সবগুলোকে আমি আনলক করতে হবে, ঠিক আছে? কীভাবে আনলক করব? Ctrl+Alt+2,
কন্ট্রোল অল্ট 2 প্রেস করলাম কিবোর্ড থেকে, যা যা লক করেছিলাম সবগুলো আনলক হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমরা যখনই লক করছি ইন্ডিভিজুয়ালি লক করছি, খেয়াল করেছেন কিনা বলতে পারছি না, ইন্ডিভিজুয়ালি লক করতে পারছি, এটা আমার জন্য ওপেন। বাট যখন আমাকে আনলক করতে চাচ্ছি, এটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে না, এটা কিন্তু একসঙ্গে যা যা লক করেছি সবগুলো একসঙ্গে আনলক হবে। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র একটা লুফল, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি কাজ করতে পারি। সো এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ধন্যবাদ। বাকিটা আচ্ছা, আমি মিস করে গেছি, আমি ভিডিওতে দেখলাম তখন বুঝবো আর কি। আচ্ছা, ইটস কোনো সমস্যা নেই। ওকে, এখন চলে গেলো আমাদের জিনিসটা লক এবং আনলক সিস্টেম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা। সো অ্যালাইনমেন্টের জন্য আমি এটাকে ফার্স্টে একটা কালার দিয়ে দিই। ওকে, সো আমি চাচ্ছি এখন জিনিসটাকে আমি অ্যালাইন করবো। দেখেন আমার এখানে যদি মাল্টিপল শেপ আমি কপি করি, কিছু শেপ নিয়ে নিই কাজের সুবিধার জন্য। ওকে, সো আমরা এখানে 4টা কালার দেখতে পাচ্ছি, তাই না? সো ধরলাম 4টা কালারটা আমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে, সো আমাকে এখন ডিজাইনের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে 4টা কালারকে আমার একটা লাইনে চলে আসবে, একটা হরিজন্টাল লাইনে চলে আসবে। ঠিক আছে, এরকম একটা লাইনে চলে আসবে। সবাইকে লাইনটা দেখতে পাচ্ছি, এরকম একটা হরিজন্টাল লাইনে চলে আসবে। ঠিক আছে, সো আমি যখন এভাবে আনতে যাচ্ছি, দেখেন এভাবে আসলো, এভাবে চলে আসলো, এভাবে চলে আসলো, কিংবা এভাবে আসলো, এভাবে আসলো। যদি একটু জুম করে দেখি আমরা সবগুলোকে, দেখা যাচ্ছে এখানে হালকা হালকা একটু 19-20 আছে, এখানে হালকা একটু উপর দিকে উঠে আছে, এটা আবার অনেকটা নিচে থেকে চলে গেল, তাই না? দ্যাট মিনস আমার জিনিসটা প্রপারলি হচ্ছে না, রাইট? সবাইকে আছি? হ্যাঁ, ওকে, সো ওকে, সো আমার জিনিসটা প্রপারলি অ্যালাইনমেন্ট হচ্ছে না, বাট আমার দরকার সবগুলোকে প্রপারলি অ্যালাইন করা। ঠিক আছে, সো কোনো জিনিসকে যদি আমরা প্রপারলি অ্যালাইন করতে চাই, খুব ইজিলি আমরা করতে পারি। কি করব? জাস্ট ওই যেগুলোকে অ্যালাইন করতে চাচ্ছি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার সাথে সাথে উপরে দেখেন আমার কাছে অ্যালাইনমেন্টের অপশন চলে আসে। আমরা যারা মাইক্রোসফট অফিসের কাজ করেছি, ফর এক্সাম্পল মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট হচ্ছে পাওয়ার পয়েন্ট, আপনাদের সবার কিন্তু এই অ্যালাইনমেন্টের সাইনগুলো নিয়ে খুব পরিচিত থাকার কথা, তাই না? তারপর একটু রিপিট করি, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে লম্বা লাইনটা আছে, তাই না? এই লম্বা লাইনটা হচ্ছে আমার মেইন জিনিস। ঠিক আছে, সো এটা কোন কোন জায়গায় আছে? এই দুটো অবজেক্টের লেফট সাইডে, বাম সাইডে আছে। দ্যাট মিনস আমি যদি এখানে ক্লিক করি সবগুলা বামে চলে যাবে। আবার এই লম্বা লাইনটা কোথায় আছে? সবগুলো মাঝখান দিয়ে না, যদি ক্লিক করি সবগুলো একসঙ্গে মাঝখানে চলে আসবে। একটু গ্যাপটা দিয়ে দিই তাহলে ইজি হবে। সবগুলোকে আনলাম, মাঝখানে দিলাম, সবগুলো মাঝে চলে আসলো। আবার যদি আমি এখানে এটা লাইনটা কোথায় আছে? ডান দিকে না, প্রেস করার সাথে সাথে সবগুলো ডানে চলে আসবে। ডানটাকে ট্রেস করে সবগুলো ডানে চলে আসলো। ওকে, ঠিক একইভাবে লাইনটা উপরে আছে, ক্লিক করার সাথে সাথে উপরেরটাকে ট্রেস করে সবগুলো উপরে চলে আসবে। কন্ট্রোল জেড। যদি মাঝখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে মাঝখানে চলে আসলো। ঠিক আছে, ঠিক একইভাবে এটা প্রেস করার সাথে সাথে সবগুলো নিচে চলে আসবে। সো আমি চাচ্ছি সবগুলো একটা সেন্টার লাইনে চলে আসবে। ঠিক আছে, সো আমি কী করলাম? মিডিয়াম লাইনে দিয়ে দিলাম সেন্টার লাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, যেটা সবগুলো অবজেক্টের মাঝখানে। জাস্ট একটা প্রেস করব, দেখেন বরাবর সবগুলো সেম লাইনে চলে আসে। ঠিক আছে, বাট এখন দেখবেন আরেকটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমার স্পেসিং কিন্তু সেম না। সবাই কিন্তু হয়তো বুঝতে পারছি, তাই না? সো স্পেসিং সেম করার জন্য আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন আমার সবগুলো এভাবে কলাম আছে না, একটা কলাম, দুটো কলাম, তিনটা কলাম, চারটা কলাম, এভাবে আছে না? সো আমাকে দেখতে হবে এই অ্যালাইনমেন্টের মধ্যে কোনগুলো কলাম আকারে সাজানো। ঠিক আছে, কোনটা আপনার ভার্টিক্যালি সাজানো। সো ভার্টিক্যালি দেখতে পাচ্ছি এই লাইনগুলো এবার ভার্টিক্যালি দাঁড়া করানো আছে, তাই না? একটা লাইন, দুটো লাইন, একটা লাইন, দুটো লাইন, তাই না? সো এখান থেকে আমরা চাচ্ছি সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিব সেন্টারকে বেস করে স্পেসগুলোকে আমি ডিস্ট্রিবিউট করে দেব। সো কী করব? সবগুলোকে সিলেক্ট করা আছে, জাস্ট এখানে বড় একটা ক্লিক করব, দেখেন
সাথে সাথে এই সেন্টারকে বেস করে সবগুলো সিলেক্ট হয়ে গেল। আবার আমি যদি চাই না, আমার শুধুমাত্র লেফটটাকে সেট করে ট্রেস করে বাকিগুলোকে স্পেসিংগুলোকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক এটাকে প্রেস করব, এটাকে সেট করে বাকি সবগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল। আবার আমি যদি আবার রাইটটাকে প্রেস করি, দেখেন রাইটটাকে ট্রেস করে সে বাকিগুলো কিন্তু ঠিক হয়ে গেল। আবার আমি যদি আবার ব্যাকে যাই, সেট করি সেন্টারটাকে, সেই সেন্টারটাকে ট্রেস করে বাকি সবগুলোকে সেট করে দেবে। সি, বাকি সবগুলো সেট করে দিয়েছে। দ্যাট মিনস আমরা যাই করবো না কেন আমাকে এখানে সবগুলো শর্টকাট টুল দিয়ে দিয়েছে। সো এই বলছে তুমি এইভাবে করো, তাহলে তুমি এক্স্যাক্টলি কাজটা করতে পারবা। টিল নাও অ্যালাইনমেন্ট এবং পেইন্ট টুল এবং যা যা করেছি, এনি প্রবলেম টিল নাও? একটা কোশ্চেন ছিল, শিওর। আমি যদি একেবারে রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত সাজাই মানে অ্যালাইনমেন্টে, তখন কি আমি প্রথমে রাইট সাইডটা ক্লিক করব, তারপর অ্যালাইনমেন্ট সেট করব, এরকম কি কোনো কিছু? না, এরকম কোনো কিছু না। আচ্ছা একটু বলি, বেসিক্যালি এরকম কোনো কিছু না। আমি যেখান থেকে ইচ্ছে সেই কথা আমি ধরতে পারি, আমার কোনো দরকার নেই। আমি যেখান থেকে ইচ্ছে সেখানে ধরতে পারি, ধরলাম। আমি কিন্তু দেখছেন আমি উপর থেকে ধরছি, ড্র্যাগ করে দিচ্ছি, যেন সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এখন আমি আমার মতো করে সাজালাম, আমি আমার মতো করে ডিস্ট্রিবিউট করে দিলাম, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? ওকে, সো এখন আচ্ছা, মাঝখানে স্পেস রাখতে না চাইলে এগুলোর মাঝখানে একদম সবগুলো একসাথে লাগিয়ে দিলে সেক্ষেত্রে? ওকে, সেক্ষেত্রে খুবই সিম্পল কিছু না, আমি জুম করলাম, জুম করে শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করে আপনি এটাকে লাগিয়ে দেবো। ওকে, সো কথা হচ্ছে আমি শিফট কেন প্রেস করব? সো যদি আমি শিফট প্রেস না করে যদি আনতে চাই, সে কিন্তু মুভ করছে, রাইট? সে কিন্তু ফ্রিলি মুভ করছে। বাট যখনই আমি শিফট প্রেস করলাম, সে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া সে মুভ করতে পারবে না। তাকে যদি মুভ করতে হয় তাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে হবে, ঠিক আছে? এই যে মুভ করতে পারছে না, যখনই আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল চলে যাব তখনই সে মুভ করবে, ঠিক আছে? সো অলওয়েজ যখনই আমরা কাজ করব শিফট প্রেস করলে কিন্তু আমরা সেম অ্যালাইনমেন্টে কিন্তু হচ্ছে, রাইট? সেম রেজুলেশন বেস করে কিন্তু হবে, ঠিক আছে? তো যখনই আমরা কাজ করবো এটা মেক শিওর অলওয়েজ যেন আমার শিফট প্রেস করা থাকে। তো শিফট প্রেস করে এটাকে আমি নিয়ে আসলাম, শিফটটা প্রেস করে নিয়ে আসলাম। ওকে, সেই কোনো গ্যাপ নেই এখানে, মাঝখানে কোনো গ্যাপ নেই। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটার কোনো শর্টকাট নাই? মানে সাপোজ 100টা এরকম আইটেম আছে, হ্যাঁ, তো 100টা কিন্তু এভাবে একটা করে তো অনেক সময় লাগার কথা। এই যে আমরা অ্যালাইনমেন্ট যে করলাম, মানে পুরো 4টাকে সিলেক্ট করে একসাথে করে ফেলছি, ওরকম কোনো সিস্টেম নেই? আচ্ছা, এটাকে হচ্ছে একসাথে নিয়ে আসার জন্য স্পেসটা না রাখার জন্য আর কি, এরকম আচ্ছা এরকম আচ্ছা, একসাথে লাগিয়ে ফেলার জন্য। বুঝতে পেরেছি। সো এখানে একটা গুড নিউজ আছে। সো গুড নিউজটা হচ্ছে আনফরচুনেটলি এরকম কোনো অপশন নেই। ভেরি ব্যাড নিউজ। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম, না, আচ্ছা জাস্ট কিডিং করছে, দুষ্টুমি করছিলাম। তো এরকম কোনো অপশন নেই আমাদের, তো একটু ম্যানুয়ালি কাজটা করতে হবে এক্ষেত্রে। সো এতক্ষণ যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করা, তাই না? অ্যালাইনমেন্টটা কিসের সাথে? বিভিন্ন অবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট। কিন্তু আমি যদি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে চাই, নিজে খুব ইন্টারেস্টিং না? আমি চাচ্ছি এখন যাই অ্যালাইনমেন্ট করবো শুধুমাত্র আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হবে, আর কোনো কিছুর সাথে না। সো কী করবো? সো ক্লিক করলাম, কোনো কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমার অ্যালাইনমেন্ট অপশন অন হয়ে গেল, তাই না? এইখানে দেখেন কিছু ডট 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 চলে আসছে এবং লেখা আছে অ্যালাইন টু সিলেকশন। দ্যাট মিনস আমার যে সিলেকশন আছে এগুলোর সাথে সে অ্যালাইন হবে, বাকি কোনো কিছুর সাথে সে অ্যালাইন হবে না। কিন্তু মাঝখানেটা আমি পরে আসছি, এটা আমাদের আপাতত দরকার নেই। তো নিচেরটাতে চলে যাই। নিচেরটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। দ্যাট মিনস আমি এখন যাই অ্যালাইন করবো সেই সাথে সাথে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। লেটস সি, আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তো যখন আমি অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া থাকবে, আমি যদি একটা যে কোনো একটা সিলেক্ট করি সাথে সাথে কিন্তু আমার এটা চলে আসবে। বাট যদি আমার অ্যালাইন টু সিলেকশন থাকে, দেখেন সিলেক্ট করলাম, কোনো অ্যালাইনমেন্ট আসেনি। এক্ষেত্রে কিন্তু আমার দুটো সিলেক্ট করা লাগবে, দুটো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু চলে আসছে, তাই না? কথা হচ্ছে কেন, এর খুব একটা সুন্দর উদাহরণ আছে। সো আমরা যখন কোনো কিছুর সাথে অ্যালাইন করি অবশ্যই আমাকে দুটো জিনিস একসঙ্গে সিলেক্ট করা লাগবে, রাইট? আমার কথা কি কারো বুঝতে প্রবলেম হচ্ছে? আমি একটু নেট প্রবলেম করছে, আই নো আমার একটু নেট ফল করছে, বাট আমার কথা কি কারো বুঝতে প্রবলেম হচ্ছে?
না, আমি শুনতেছি। আরফিন ভাই এবং ইমতু, নীতি? না ঠিক আহ, আছে। না ভাই, আমারটা একদম পারফেক্ট আছে, আমি শুনতে পাচ্ছি সেটা। ধন্যবাদ। ওকে, সো একটা আমাকে আমি একটা প্রশ্ন করছি। আমি যখন অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট অবশ্যই দুটো কিংবা তিনটা অবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট করতে হয় আমাকে, রাইট? হ্যাঁ, ওকে, সো যখন দুটো কিংবা তিনটা অবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট করতে হয় তখন আমরা কি করি? সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমাকে অ্যালাইনমেন্টের অংশগুলো চলে আসছে। যদি একটা সিলেক্ট করি তাহলে কি আসছে আমার? আসেনি, রাইট? না, কথা হচ্ছে কেন আসেনি, কারণ আমি কিসের সাথে অ্যালাইন করব ওই জিনিসটাকে আমি মেনশনই করে দিইনি। সো আমি দুটোকে সিলেক্ট করলাম, চলে আসলো, রাইট? কিন্তু যখন আমি অ্যালাইন টু আর্টবোর্ডে গেলাম, যে কোনো একটাকে সিলেক্ট করলাম কিন্তু চলে আসে সাথে সাথে। জিনিসটা খুব ইন্টারেস্টিং না? আমি কিসের সাথে অ্যালাইন করব, কিন্তু একটা সিলেক্ট করার সাথে সাথে চলে আসে, বিকজ আমরা এখানে বলে দিয়েছি অ্যালাইন টু আর্টবোর্ড, তাই না? অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া মিনস হচ্ছে আমি অলওয়েজ বলেছিলাম যখনই আর্টবোর্ড নেব একটা আর্টবোর্ড আমার ম্যান্ডেটরিলি নেওয়া লাগবে এবং ওটা অলওয়েজ সিলেক্টেড থাকবে, তাই না? যদি আমার এই আর্টবোর্ডটা বাই ডিফল্ট সিলেক্টেড করাই থাকে, তাই না? যদি সিলেক্ট করাই থাকে, সো আমি কী করলাম, আরেকটাকে সিলেক্ট করলাম, বাই ডিফল্ট সিলেক্টেড 1 এবং ম্যানুয়ালি সিলেক্টেড 2। দ্যাট মিনস আমার দুটো জিনিস অলরেডি সিলেক্টেড হয়ে আছে, তাই না? তো যখন দুটো জিনিস অলরেডি সিলেক্টেড হয়ে আছে সাথে সাথে এটা আমাকে অ্যালাইন অপশনটা দেখিয়ে দিচ্ছে। জিনিসটা খুব একটু কমপ্লেক্স হয়ে গেল, বাট অলওয়েজ মনে রাখতে হবে যখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ডটা সিলেক্ট করেছি, বাই ডিফল্ট আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে বিধায় আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার সাথে সাথে আমার অ্যালাইন অপশনগুলো চলে আসে। ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। ওকে, এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করব সাথে সাথে কিন্তু চলে আসবে, সাথে সাথে চলে আসবে। আমি যেখানে ইচ্ছে এটাকে আমি ওভাবে মুভ করতে পারবো, কারণ এটা হচ্ছে আমার আর্টবোর্ডের সাথে এখন অ্যালাইন, অন্য কিছুর সাথে অ্যালাইন না। আমার যা অ্যালাইন হচ্ছে সবগুলো আমার আর্টবোর্ডের সাথে। ঠিক একইভাবে সিলেক্ট করলাম, প্রেস করলাম, চলে আসছে, মাঝে নিয়ে আসলাম, যেভাবে আনতে চাই আমি এটাকে সেভাবে আনতে পারবো। এই যে, সো যাই করছি সব আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে। আই হোপ এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছে, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যেহেতু নেক্সট ক্লাসে আমরা কর্পোরেট ফ্লায়ার ডিজাইন জিনিসটা শিখবো, সো ওই নেক্সট ক্লাসের জন্য এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো ডান এই টপিকটা। টিল নাও আমি আবার রিপিট করছি, এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কি না? পেইন্ট টুল, অ্যালাইন, স্ট্রোক কালার, তারপর হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর হচ্ছে আর্টবোর্ডের প্রবলেম নিয়ে টিল নাও কিংবা লাস্ট ক্লাস নেই, টিল নাও কোনো প্রবলেম আছে কি না? না, প্রবলেম নেই। আমারও সমস্যা নেই, হয়তো বা একটু প্র্যাকটিস করলে সমস্যা বের হয়ে আসতে পারে আর কি, তখন দেখা যাবে আশা করি। আমার একটা ছিল, সেটা হচ্ছে যে আমরা যারা কি করছি, তুমি ভাই যেটা বলতেছো যে যে প্রবলেম গুলো ফেস করার পরে আমরা যে প্র্যাকটিস গুলো করবো, প্র্যাকটিস করার পর যে প্রবলেম গুলো ফেস করবো, সেগুলোর জন্য যদি কোনো একটা ফিডব্যাক সেশনের যদি কোনো একটা আপডেট রাখা যায়, এটা ভালো হয়। তাহলে আর কি আমরা আমাদের প্রবলেম গুলা ওপেনলি ওখানে ডিসকাস করলে, যে যে যেখানে প্র্যাকটিস করুক না কেন, ওটা তোমার সাথে ওপেনলি ডিসকাস করতে পারলে এটা আমাদের আরো প্রবলেম গুলো ক্লিয়ার হতো, এটা বেটার হতো আর কি আমাদের জন্য। ধন্যবাদ আরফিন ভাই আপনার এই মূল্যবান কমেন্টের জন্য। ভাইয়া সেই হচ্ছে আমরা হচ্ছে এই ফেসবুক গ্রুপটা খুলেছি এবং আমি বারবার পুশ দিচ্ছি আপনারা অ্যাসাইনমেন্ট করেছেন কিনা, কাজ করেছেন কিনা, কারণ আপনারা যখনই কাজ করবেন প্রবলেম বের হবে, আর যখনই প্রবলেম বের হবে আপনারা কী করবেন, সাথে সাথে গ্রুপে পোস্ট করে দিবেন যে আমার এই জিনিসটা নিয়ে প্রবলেম আমি ফেস করছি। ফর এক্সাম্পল যদি আমি একটু আমার গ্রুপটা একটু দেখাই আপনাদেরকে, আমার এখানে যে আমার স্টুডেন্ট আছে তারা অনেক সময় কাজ করে হচ্ছে, অনেক সময় অনেকে ফাইবারে কাজ করছে, সবাই ফাইবারে কাজ করছে এখানে অলরেডি। অনেকে লেভেল টু সেলার, ওনার ডেলি অর্ডার পাচ্ছে $70 $30 করে, মানে ডেলি অর্ডার চলে আসতেছে, ঠিক আছে? অলরেডি লেভেল 2 হয়েছে আমার একটা স্টুডেন্ট, বেশি দিন হয় নাই, 2-3 মাস কাজ করে লেভেল 2তে চলে গেছে। সো এখানে দেখেন আমার একটু যদি দেখায় আপনাদেরকে, ওনারা কাজ করে হচ্ছে এখানে আপলোড দিচ্ছে, যারা কাজ করছে কাজ করে আপলোড দিচ্ছে, যারা কাজ করছে কাজ করে আপলোড দিচ্ছে। যদি কোনো প্রবলেম ফেস করে সাথে সাথে আমাকে নক দিচ্ছে। আমি একটু দেখাই আপনাদেরকে,
যারা যারা ফাইবারে কাজ করছে সবার ফাইবারে মানে গুড মানে ভালো ভালো রিভিউ পাচ্ছে। ওনার লাস্ট কাজ ছিল হচ্ছে $140, $140 কাজ ছিল, কিছুই না, জাস্ট সিম্পল যে ফটো এডিটিং। সো এই দেখেন আপনারা ওরা কাজ করছে, কাজ করে এখানে বলছে, আমরা বলছি গ্রেট, কাজটা ভালো হচ্ছে এবং পারফেক্টলি হচ্ছে, ঠিক আছে। সো যখনই আপনার কোনো কাজ করবেন, কাজ করে এখানে মানে আপলোড দিবেন, আপলোড দিলে কি যে জিনিসটা হবে, আমি আপনার কাজের প্রবলেমগুলো বুঝতে পারবো। আর যখনই কাজের প্রবলেম বুঝতে পারবো, আপনাকে বলবো যে হ্যাঁ ভাইয়া এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই জায়গায় প্রবলেম হচ্ছে, আপনি এগুলাকে আপনি সেট করতে পারেন। ফর এক্সাম্পল আপনি ধরেন আপনি এই জিনিসটাকে আপনি ডিজাইন করেছেন, ঠিক আছে, আপনি বলেন যে মনির ভাই এই জায়গায় প্রবলেমটা হচ্ছে এই লেখাটা ওখানে শুভেচ্ছাটা ঠিক মতো আসছে না, আপনি এটা আপলোড করেন এবং হচ্ছে এখানে এটা রেক্টেঙ্গুলার স্ট্রোক দিয়ে মানে দেখিয়ে দিলেন শুভেচ্ছাটা আসছে না, কীভাবে কেন এই ভাঙা আসছে, কিংবা প্রাণটা ঠিক মতো রফেলা আসে নাই, ঠিক আছে, কেন আসে নেই, এখানে এটা মানে রেক্টেঙ্গুলার দিয়ে স্ট্রোক কালার রেক্টেঙ্গুলার দিয়ে বললেন যে কেন আসেনি, এটা হাইলাইট করে দিলেন, তখন আমি এখানে কমেন্ট করে বলবো যে আসলে এই জায়গায় এই প্রবলেমের কারণে জিনিসটা আসেনি, ঠিক আছে। এইভাবে করে করে আমরা বেসিক্যালি আমাদের যে প্রবলেমগুলো থাকে প্রবলেমগুলো সলভ করে থাকি। আর ইমিডিয়েট সলিউশনের জন্য হচ্ছে আমরা হচ্ছে যে মেসেঞ্জার ক্রিয়েট করেছি, মেসেঞ্জারের মধ্যে ইনশাআল্লাহ সবাই একসাথে কাজ করব। যখনই কোনো যার যে ধরনের প্রবলেম থাকবে, ফর এক্সাম্পল হচ্ছে আবিদিনের প্রবলেম আছে, আরিফিন ভাইয়া ফ্রি আছে, আরিফিন ভাইয়া সলভ করে দিলেন, আরিফিন ভাইয়ার প্রবলেম হচ্ছে ইমতু ফ্রি আছে, ইমতু সলভ করে দিল, ঠিক আছে। এইরকমভাবে আপনার কাজ করতে পারলে হচ্ছে যার যে ধরনের প্রবলেম আছে শেয়ার করলে এবং কেউ যদি পারেন সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমাদের এই বন্ডিংটা ক্রিয়েট হবে। আর আমি চাই এই বন্ডিংটা যেন সবসময় থাকে, কারণ এই বন্ডিংটাই হেল্প করবে আপনাদের কাজের স্কিলটা ডেভেলপ করার জন্য। যেমন যদি একটু বলি হচ্ছে আমি যখন করছিলাম 3D কাজ করি, সো আমি যখন যেখানে 3D শিখেছিলাম, কিছু ভাইয়া অলওয়েজ কাজ করার পর এখানে আপলোড দেয়, সো কাজগুলো দেখার পর হচ্ছে আমার ভালো লাগলে আমরাও কমেন্ট করি, ওনার প্রবলেম হলে হচ্ছে আমরা বলে দিই ভাই এখানে প্রবলেম আছে, ঠিক আছে। সো আপনারা কী করবেন, এভাবে কাজ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই বলে দেবেন যে হ্যাঁ, আমি এখানে স্ক্রিনশট নিয়ে বলবেন যে আমি জিনিসটা কাজটা করতে পারছি না। যেমন এখানটা ভাইয়া বলছিল যে এই জিনিসটা নিয়ে কাজ করার সময় ভাইয়াটা বলছিল যে আমি এই কালারগুলো আনতে পারছিলাম না, ঠিক আছে। সো আমরা ওনাকে হেল্প করলাম যে এটা কেন আনতে পারছিল না, কিছু আনতে পারছিল না। সো যখনই আপনি এরকম কোনো প্রবলেম ফেস করবেন অবশ্যই একে অপরকে হেল্প করবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। কারণ এই জিনিসটা যখন হ্যাঁ শিওর প্লিজ দুটো কথা ছিল। শিওর। আচ্ছা আমরা তো এখন আমরা কি ওই ফেসবুকে গ্রুপ যেটা দেওয়া হয়েছে ওইটার মধ্যে আপলোড দিব নাকি আপাতত মেসেঞ্জারে আপলোড দিব, বা কোনো প্রবলেম ফেস করলে বা কোনো কাজ করলে জাস্ট লাইক একজনকে মোটিভেট করার জন্য, বা আমার ভুল হয়েছে বা এটা কেমন হয়েছে কাজটা, এটার জন্য কি আমরা মেসেঞ্জারে আপলোড দিব আপাতত নাকি ফেসবুক গ্রুপে আপলোড দিব? অ্যাজ ইউর উইশ, কারণ গ্রুপে দিলে ভালো হয় কি, গ্রুপে হচ্ছে মাল্টিপল হচ্ছে কমেন্ট করলে কমেন্টের মধ্যে ইজিলি ডিসকাস করা যায়। আর অনেক সময় হয় কি গ্রুপটা অনেক সময় অফ থাকে, অনেকে হচ্ছে ফেসবুক বসে না, মেসেঞ্জারে বসে, সো ওই সময় মেসেঞ্জার থেকেও মানে সাপোর্ট নিয়ে যায়। অ্যাজ ইউর উইশ, এখানে আমার কোনো মানে বাধ্যবাধকতা নেই। আমার মেন কথা হচ্ছে একে অপরকে হেল্প করে কাজটা তুলে নিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন ছিল বা মতামত ছিল যে আমি প্রায় সময় দেখি বা অনেকের দৃষ্টিকোণ কিরকম যায় না, মানে আমি যখন দেখি যে নতুন নতুন ডিজাইন বা নতুন 3D অ্যানিমেশন গুলো, তখন দেখি যে আমার নিজের থেকেও একটা ইচ্ছা জাগে যে আচ্ছা এটা এরকম করে করছে আমি অন্যরকম করে করব। বা আমি দেখলাম যে মানে আমি যত বেশি দেখি, যত ভিজিটিং কার্ড বা ডিজাইন গুলো যত বেশি দেখি, তত আমার মনের মধ্যে অন্যরকম কিছু ক্রিয়েটিভিটি জাগে। মানে এইটা সম্পর্কে যদি তুমি কিছু বলতে। আচ্ছা, আমি অলওয়েজ যে জিনিসটা করি সবাইকে সবসময় বলি হচ্ছে ডিজাইন দেখার জন্য, বিভিন্ন প্র্যাকটিস করার জন্য, আমি এখনও কোনো কিছু লিঙ্ক দিই নি, কারণ নেক্সট ক্লাস থেকে লিঙ্ক দেওয়া শুরু করব। সো যতই পারেন তত হচ্ছে যে কোনো একটা ডিজাইন ভালো লেগেছে জাস্ট কপি ইট মিনস হচ্ছে জাস্ট প্র্যাকটিস ইট। আমি কপি মানেই হচ্ছে আমি প্র্যাকটিসকে বোঝাচ্ছি, জাস্ট প্র্যাকটিস ইট। তো কারণ যখনই আপনি ওই জিনিসটার মধ্যে করে প্র্যাকটিস করতে যাবেন তখন আপনার প্রবলেমগুলো বের হবে যে আমি তো এটা তো মানে ডিজাইন করতে পারছি না, কেন পারছি না, কী জন্য পারছি না, তখন ওটা নিয়ে ঘাটাঘাটি শুরু হবে। তখন আস্তে 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 সবগুলো প্রবলেমের আস্তে আস্তে সলিউশন বের হবে, ঠিক আছে। আমি এই জিনিসটা সবসময় বেশি পছন্দ করি। আর ট্রাই করবো আমি সবসময় বলি ক্লাসে অন টাইমে যদি চলে আসি, সেটা হচ্ছে আমি অলওয়েজ ক্লাসের হাফ অ্যান আওয়ার হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে কাজ করি। যখনই প্রবলেম সলভিং শেষ হয়ে যায় দেন আমি নেক্সট ক্লাস মানে ওই দিনের টপিকটা নিয়ে কাজ করি, যেন প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম যেন না থাকে, ঠিক আছে। যেমন আজকের ক্লাসে শুরু করার সময় ফার্স্টে বলেছিলাম লাস্ট ক্লাসে কী কোনো প্রবলেম আছে কিনা।
সো অলওয়েজ ট্রাই করবো হচ্ছে আমাদের যদি কোনো প্রবলেম থাকে ক্লাসের ফার্স্টে শেষ করে দেবো প্রিভিয়াস ক্লাসের প্রবলেম, এর পরেও যদি থাকে কিংবা বড় কোনো প্রবলেম অবশ্যই ক্লাসের পরে আমরা এটা সলভ করে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। ওকে ঠিক আছে। সো আসেন আমরা এখন আরেকটু জিনিস নিয়ে কিছু টুলস নিয়ে কথা বলি, যে টুলস নিয়ে বাকি রয়ে গেলো আমাদের। সো আমি আবার আসলাম রেক্টেঙ্গুলার টুল। আমি বলেছিলাম একটা টুলের মাধ্যমে মাল্টিপল টুল নিয়ে কাজ করা যায়, তাই না? সো আমি কি দেখলাম, এই টুলটাকে আমি চাচ্ছি একটু বড় করব। সো বড় করার জন্য এখানে স্কেল নামে একটা টুল আছে, স্কেল টুলকে সিলেক্ট করার পর আমি কী করলাম, মাউসটা হালকা টানলাম, যে কোনোভাবে এটাকে বড় করতে পারছি। দেখেন বড় হচ্ছে। রাইট বাটন প্রেস করে দেখেন শেড টুলের মাধ্যমে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন চেঞ্জ হচ্ছে, তাই না? নিচে আরেকটা আছে রিশেপ টুল, এটাকে আমি বিভিন্নভাবে শেপটা কিন্তু চেঞ্জ করতে পারি। আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে না, এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে নিয়ে সিলেক্ট করে কাজ করতে হবে। ঠিক আছে, সো একটা জিনিস খেয়াল করেছেন হয়তো বা, আমি এটাকে বিভিন্নভাবে কিন্তু কাজ করেছি, তাই না? ছোট করেছি, বড় করেছি, দেখেন ছোট করেছি, বড় করেছি। ঠিক সেম কাজগুলোকে আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারি না? এই যে আমরা আমার মতো করে ম্যানুয়ালি আমি কাস্টমাইজ করলাম, আমার মতো করে, তাই না? তারপর হচ্ছে আমি আরও কি দেখলাম এখান থেকে, সেকেন্ড অপশনটা কী ছিল, শেড টুলের মাধ্যমে এটা এভাবে সরছে, তাই না? অনেক সময় দেখা যাচ্ছে ঠিক মতো হচ্ছে না। সো এটা কীভাবে করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল। আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল যে কোনো একটা কর্নারকে নিয়ে ইজিলি এডিট করতে হেল্প করে, তাই না? সো আমি কী করলাম, দুটো কর্নারকে একসঙ্গে সিলেক্ট করলাম, করে হালকা বাঁকা করে দিলাম, হয়ে গেল। তারপরে বুঝতেই পারছি আমাকে শুধুমাত্র এই দুটো টুল আমাকে হেল্প করছে, বাকি যে কোনো টুলকে ইজিলি হ্যান্ডেল করার জন্য। ক্লিয়ার? হ্যাঁ, ওয়েল, সো এখানে আরও কিছু টুলস আমরা দেখবো, সেটা হচ্ছে পেন্সিল টুল, শেপ বিল্ডার টুলের মাধ্যমে যে কোনো ক্লিক করার সাথে সাথে শেপ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো কিছু ক্রিয়েট করার সাথে সাথে শেপ ক্রিয়েট হয়ে যাবে। এরপর পেন্সিল টুল, আমার পেন্সিলের মতো করে এটা কাজ করবে, এটা এই যে পেন্সিল, জাস্ট পেন্সিল। আমি কই গেল পেন্সিল টুলটা, দিস ওয়ান হয়ে গেল। তারপর হচ্ছে আমি এভাবে ওয়েভ করলাম, পেন্সিল টুল হয়ে গেল। সেম কাজটা আমরা কিন্তু পেন টুল দিয়েও করতে পারি। ক্লিক করলাম, মাউস নাচের হালকা রাউন্ড, ক্লিক করলাম, মাউস নাচের হালকা রাউন্ড, ক্লিক করলাম, মাউস নাচের হালকা রাউন্ড। আমরা আরও বেটার কাজ করতে পেরেছি পেন টুলের মাধ্যমে, রাইট? এরপর কি আছে, স্মুথ টুলের কাজটা খুবই ইন্টারেস্টিং, আমার খুব পছন্দের স্মুথ টুলের কাজ। সেটা হচ্ছে আমার এখানে হালকা একটা কর্নার চলে আসছে না, আমি কর্নারটাকে রিমুভ করে দিতে পারি। কীভাবে, স্মুথ টুল আসলাম, এসে জাস্ট এটাকে এভাবে হালকা তুলে দেবো। আচ্ছা এটা এখান থেকে হচ্ছে না, এখান থেকে দেখি, এই দেখেন এখানে হালকা একটু চেঞ্জেস আছে। আমি যদি একটু এটাকে ডিস্ট্রিবিউট নষ্ট করে দিই, দেখেন এখানে হালকা একটু আঁকাবাঁকা আছে না? আমি চাচ্ছি আঁকাবাঁকাটাকে স্মুথলি কাজ করব। সো এখান থেকে স্মুথ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি নিয়ে আসবে, দেখেন অটো চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটা, দেখেন অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট জিনিসটা আমার অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এটা হচ্ছে বেসিক্যালি আমার মেন স্মুথ টুলের কাজ। ওয়েল, ঠিক একইভাবে পাথ ইরেজার টুল। সো পাথ ইরেজার টুলের মাধ্যমে আমরা ইজিলি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাথ ইরেজার টুলের মাধ্যমে জিনিস যে কোনো লাইনকে আমরা রিমুভ করে দিতে পারি। চলে গেল, শেষ হয়ে গেল এটা কাজ। ঠিক আছে, আমার দুটো লাইনের মাঝখানে এটা চলে গেল। সেম কাজ আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। কী করবো, ডিরেক্ট সিলেকশন টুল আসলাম, ফর এক্সাম্পল আমি একটু আসি, ওকে আমি চাচ্ছি না এই লাইনটা থাকবে, এটাকে চাচ্ছি আমি ডিলিট করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো কী করবো, কিছুই না, ডিরেক্ট সিলেকশন টুল আসে, এই পার্টিকুলার কর্নারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম, শেষ। দেখেন অলরেডি গন, এবং আমার এই পার্টটা চলে আসছে।
ঠিক একইভাবে এখানে আসলাম, আসার পর এখানে অনেকগুলো লাইন আছে, অনেকগুলো পয়েন্ট আছে। আমি একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছি, কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করলাম, সাথে সাথে ওই পয়েন্টটা পার্টিকুলার অংশটা চলে গেল, রিমুভড। দ্যাটস ওয়াই আমি একটু আগে আবারও বলছি, শুধুমাত্র এই দুটো টুলের মাধ্যমে যে কোনো কাজ আমরা আঞ্জাম দিতে পারি, যে কোনো কাজকে আমরা নামাতে পারি, শুধুমাত্র সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে। ঠিক আছে, সো আমরা এতক্ষণ ধরে যে টুলগুলো শিখলাম, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল। আমি ল্যাসো টুল ভুলে গিয়েছিলাম। ল্যাসো টুল কিছু না, ল্যাসো টুলের মেন যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা ফটোশপে দেখবো। বাট এখানে যদি একটু বলতে যাই, সেটা যে কোনো একটা পার্টিকুলার কর্নারকে সিলেক্ট করার জন্য। যেমন ফর এক্সাম্পল আমরা কি করেছিলাম লাস্ট ক্লাসে, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে সিলেক্ট করেছিলাম, তাই না? সবাই কি আছি? হ্যাঁ আছি। বাকিরা আছে? আরফিন ভাইয়া, কিন্তু হ্যাঁ ভাই, আমি আছি। ওকে, ঠিক আছে। সো আমরা এই লাস্ট ক্লাসে কি দেখছিলাম, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে পার্টিকুলার কর্নারকে সিলেক্ট করা, রাইট? সিলেক্ট করে এটাকে চেঞ্জ করা। ঠিক সেম কাজটাই করে ল্যাসো টুল। ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করলাম, দেখেন পার্টিকুলার অবজেক্টটা সিলেক্টেড। এখন এটাকে নিয়ে আপনি কাজ করেন, খেলেন, কোনো সমস্যা নেই। বাট সেম কাজটা কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা করতে পারি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, তাই না? সো এই টুলের কাজটা কিন্তু আমরা খুব ইজিলি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারছি। কার্ভিয়াল টুল কিছু না, শুধুমাত্র এখানে কার্ভ করার জন্য ব্যবহার করা হয়। এটাকে ক্লিক করলাম, ওয়ান কাইন্ড অফ ওয়েব করার জন্য ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, বাট আমরা খুব ভালো করে জানি, ওয়েব করতে হলে আমরা কিন্তু পেইন্ট টুলের মাধ্যমে ওয়েব করতে পারি আরও খুব ইজিলি। এই যে পেইন্ট টুলের মাধ্যমে আমরা ওয়েব করতে পারি আরও ইজিলি। কালারটা হোয়াইট করে দিই বোঝার সুবিধার জন্য। দেখেন, দিস ওয়ান পেইন্ট টুল, দিস ওয়ান হচ্ছে আপনার কার্ভিয়াল পেইন্ট টুল। তার মানে বুঝতে পারছি আমাদের এই কার্ভিয়াল পেইন্ট টুলের কাজটা কিন্তু আমরা পেইন্ট টুলের মাধ্যমে করতে পারছি, তাই না? এরপর লাস্ট যে অপশন সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে, এটা একটা স্ট্রোক লাইন, জাস্ট লাইন দিব, লাইন হয়ে যাবে। যেরকম লাইন দেওয়ার ইচ্ছে আমরা ভাবে লাইন নিতে পারবো। ঠিক আছে, সেম লাইনটা কিন্তু আমরা পেইন্ট টুলের মাধ্যমে নিতে পারছি। পেইন্ট টুলের মাধ্যমে কিন্তু লাইন নিতে পারছি, যে কোনো ধরনের লাইন। এই যে হয়ে গেল। তারপর আরও আছে মাঝখানে আর্ট টুল, এই যে, তাই না? সেম কাজটা কিন্তু আমরা আবার পেইন্ট টুলের মাধ্যমে করতে পারছি, রাইট? আরও খুব ইজিলি এবং পারফেক্টলি করতে পারছি। এই যে হয়ে গেল। তারপর স্পাইরাল টুলের কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে সিলেক্ট করার পর এটাকে নেওয়ার মাধ্যমে এটা চেঞ্জ করে দেওয়া। হোয়াইট করে দিলাম, এই যে স্পাইরালে চলে আসলাম। বাট এই জিনিসটা পেইন্ট টুলে করতে একটু প্রবলেম, বাট আপনি চাইলে অবশ্যই এটাও করতে পারবেন, আহমনি কিছু না। ঠিক আছে, লাস্ট অপশন রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটার মাধ্যমে আমরা বিভিন্ন রেক্টেঙ্গুলার নিতে পারি। এটার মাধ্যমে রেখে আমরা মাল্টিপল ডিজাইনকে করতে পারি, অ্যাজ লাইক এস আপনার লোগো ডিজাইনের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার সেম জিনিস চাইলে আমরা কিন্তু রেক্টেঙ্গুলার টুল এবং হচ্ছে পেন টুলের মাধ্যমে করতে পারি, বাট ওটা একটু টাফ বেশি। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্রিড টুলটা অনেক হেল্প করবে কাজ করার জন্য। পোলার গ্রিড টুল, সেম জিনিসও লোগো ডিজাইনের জন্য আমরা ইউজ করতে পারি, এবং যদি এটাকে চাই আমরা মাল্টিপলভাবে এটাকে নিয়ে স্মুথ টুলের মাধ্যমে আরও একটু স্মুথ করে কাজ করতে পারি। আচ্ছা, গ্রিড টুলটার মধ্যে সাপোজ আমার এতগুলো গ্রিডের দরকার নাই, দুটো লাইন হলে হবে, সেক্ষেত্রে এটাকে কোনো কাস্টমাইজ করার কোনো ওয়ে আছে? না, এক্ষেত্রে তেমন কোনো কাস্টমাইজ করা ওয়ে নেই। বাট হ্যাঁ, আরেকটা ওয়ে, সেটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আছে নাম্বার অফ, এটা রো একটা, এখান থেকে ভার্টিক্যাল একটা ক্লিক করলাম, সাথে সাথে চলে আসছে, তিনটা চলে আসছে। বাট এখান থেকে 1 1 করে দিই, 1 1 দূরে চলে আসছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আবার মনে করছি না, আমার শুধুমাত্র একটা লাইন দরকার, একটা রো দরকার, তো আমরা এটাকে ডিলিট করে এটাকে 0 করে দিলাম, তারপর নিয়ে আসলাম, শুধুমাত্র একটা রো চলে আসছে। তো যেভাবে ইচ্ছা আমরা কিন্তু সেভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি। এবং ট্রাস্ট মি, এগুলো কিন্তু খুবই সিম্পল টুলস, এবং মজার বিষয় হচ্ছে এই সিম্পল টুল যদি আমরা ঠিকমতো ইউজ করতে পারি, আমরা যে কোনো ডিজাইনকে আমরা আউটপুট দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে যে ওয়েব দুইটা আর কি উপরে, এই ওয়েবের মাঝখানে কি কালার দেওয়া যাবে চাইলে? আচ্ছা, এটা এই দুইটার মাঝখানে কালার? হ্যাঁ, এই দুইটার মাঝখানে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে এই দুটো হচ্ছে ডিফারেন্ট শেপ। ঠিক আছে,
ডিফারেন্ট শেপ তা হবে না। সো এই দুটোর জন্য আমার আরেকটা যে লাস্ট টুল যেটা আমি এখনই দেখাতাম সে টুলটা অবশ্যই সেই টুলটা নিয়ে কথা বলা হয়েছে। সো ওই টুলটা একটু কথা বলি, সেটার নাম হচ্ছে ব্লেন্ড টুল, ঠিক আছে, যেটা লাস্ট ইম্পর্টেন্ট আমাদের সবচেয়ে বেশি দরকার হয়। আরেকটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। এই টুলটা নিয়ে আজকে আমরা কথা বলবো না। এটার টুল হচ্ছে যখন আমরা লোগো ডিজাইন শিখবো বা ভেক্টর টেস্টিং শিখবো তখন আমরা এই টুলটা নিয়ে কথা বলবো, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের টুল। এটা এবং পার্সপেক্টিভ টুল, ঠিক আছে, এই দুটো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের টুল এবং মেশ টুল। এই ধরনের তিনটা নিয়ে কথা বলতে গেলে মাথাটা খারাপ হয়ে যাবে। সো এই তিনটা আমি আপাতত স্কিপ করে চলে যাচ্ছি। আমরা যখন অ্যাডভান্সে চলে যাব তখন হচ্ছে এই তিনটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে। সো আজকের লাস্ট যে টপিকটা ছিল ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা খুবই মজার একটা টুল। এটা হচ্ছে যে কোনো কিছুকে আমরা মাল্টিপ্লিকেশন করার জন্য এই টুলটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আমি একটা লাইন নিলাম, ঠিক আছে, এটাকে আমরা একটা কপি করলাম। সো অলওয়েজ মনে রাখতে হবে যখনই কাজ করব আমি চাচ্ছি এখানে আমাদের মাল্টিপল শেপ থাকবে। ফর এক্সাম্পল, আমাকে বলা সেটা মাঝখানে এই দুইটা মাঝখানে 5টা লাইন থাকবে, ঠিক আছে, 5টা লাইন থাকবে অথবা 20টা লাইন থাকবে। যদি আমি ম্যানুয়ালি করতে চাই কী করবো, একটা অল্টার প্রেস করে 2টো 3টা 4টা করব, আবার সবগুলোকে নিয়ে আবার অ্যালাইনমেন্ট করো। অনেক ঝামেলা না? অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ, তাই না? বাট আমরা যদি চাই জাস্ট কয়েকটা ক্লিক করে কিন্তু করতে পারি। কিভাবে? 2টো লাইন নিলাম, লাইন নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল, আবার বলেছি ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে ফার্স্ট কর্নারকে সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে পরেরটাকে সিলেক্ট করলাম, 2টো কর্নার হয়ে গেল। এবং ব্লেন্ড টুলটা সিলেক্ট করলাম, করার পর এখানে যখনই নিয়ে আসি দেখেন আমার মাউসটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, হোয়াইট আছে, এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং স্টার চিহ্ন চলে আসে। একটা ক্লিক করলাম, আবার এখানে আসলাম, ব্ল্যাক হয়ে গেল, এটা প্লাস চিহ্ন চলে আসে, ক্লিক করার সাথে সাথে হোয়াইট হয়ে গেল, এটা রেক্টেঙ্গুলার চলে আসছে, রাইট? সো বেসিক্যালি এখানে যে রেক্টেঙ্গুলারটা দেখতে পাচ্ছি এটা আসলে কোনো রেক্টেঙ্গুলার না, এটা হচ্ছে মাল্টিপল লাইনস। এখানে প্রায় কয়টা লাইন হচ্ছে, কীভাবে করব, এই ব্লেন্ড টুলে ডবল ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ডায়ালগ বক্স দেখাবে, ঠিক আছে। এই ডায়ালগ বক্স থেকে স্মুথ কালার সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা ক্লিক করে যাব স্পেসিফাইড স্টেপস, গেলাম। সো এখানে দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা জায়গার মধ্যে এখানে 82টা লাইন আছে, ওকে। সো আমি করে দিলাম আপাতত বোঝার সুবিধার জন্য এখানে 8টা লাইন এবং প্রিভিউটা অন করে দিই। 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিনস এই দুইটার মাঝখানে আমার এখানে 8টা লাইন আছে। ওকে প্রেস করলাম, চলে আসলো। আবার হঠাৎ করে মনে হলো না আমার এখানে 8টা লাইন দিলে ভালো লাগছে না, আমার 20টা লাইন দিতে হবে, ফাইন, আবার সিলেক্ট করলাম, আবার ডবল ক্লিক করলাম, 8টার বদলে আমি এখানে 20টা দিয়ে দিলাম। বোঝার সুবিধার জন্য প্রিভিউ অন করি, 20টা চলে আসলো, হয়ে গেল, ঠিক আছে। সো এখান থেকে আমি বিভিন্নভাবে মাল্টিপল কাস্টমাইজ করতে পারি। যদি আমি দুইটা ওয়েবের মাঝখানে যদি আনতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই প্রশ্নটা আমি এখনই করতে পারবো। সলিউশনটা, একটা আমি ওয়েব নিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে কপি করলাম, অল্টার প্রেস করে ছোট করে নিয়ে আসলাম, ঠিক আছে। সো ফার্স্ট এটাকে সিলেক্ট করে যে কোনো একটা কালার দিই, ফর এক্সাম্পল আমি অরেঞ্জ দিলাম, নিচেরটা দিলাম হচ্ছে আমি ব্লু, একটু খ্যাত কালার হবে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে পরটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুলে গিয়ে প্রথমে একটা ক্লিক, দেন এখানে আরেকটা ক্লিক, চলে আসে, রাইট। ডবল প্রেস করে দেখলাম এখানে কয়টা আছে লাইন, হচ্ছে মাত্র 2টো, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে প্রায় 50টা। প্রিভিউ, ওকে, দ্যাটস ইট। সো খুব ইজিলি ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা যে কোনো ওয়েব কিংবা গ্রেডিয়েন্ট ওয়েব তৈরি করতে পারি। ক্লিয়ার? এটা কথা ছিল। হ্যালো, হ্যালো, হ্যাঁ, টিল নাও এনি কোয়েশ্চেন? আচ্ছা, এই যে ব্লেন্ড টুলের মাধ্যমে এই যে এখন যে কাজটা করা হয়েছে এটা তো এক ধরনের গ্রেডিয়েন্টের মতো ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্টের মধ্যে একটা কালার আসছে, খুব সুন্দর। তাহলে তো এটা গ্রেডিয়েন্টের কোনো কাজ করতে গেলে এই ব্লেন্ডের এটা ইউজ করেও এটা সুন্দর একটা কাজ করা যায়। হ্যাঁ, অবশ্যই কাজ করা যায়। আমি চাইলে আমি যখন কোনো মাল্টিপল ডিজাইন করি আমি ঠিক একইভাবে কাজটা করি। ফর এক্সাম্পল আমি এটা আনলাম, আমি যে জিনিসটা চোরাই টেকনিকটা ইউজ করি, আমি এটা ডিজাইন করার পর পেন টুলের মাধ্যমে একটা ক্লিক দিয়ে দিই, ও সরি,
একটা এখানে মাউসটা রাখলাম, এটা পেন টুল একটা প্লাস চিহ্ন চলে আসছে না, এটা প্লাস দিয়ে দিই। এখানে আবার আসলাম, নিচে আসলাম, আসার পর পেন টুল দিয়ে একটা প্লাস দিয়ে দিই এবং ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে এখানে বিভিন্নভাবে মাল্টিপলভাবে সরিয়ে দিই। এই যে এখন এটাকে যখন বড় করা হবে কিংবা কোনো ডিজাইনের মধ্যে নেওয়া হবে, এটা কিন্তু মাল্টিপল কাজ করা যাবে, খুব সুন্দর সুন্দর কাজ করা যায়, খুব সুন্দর সুন্দর কাজ করা যায়। সুন্দর একটা কার্ভ এবং এটাকে এখান থেকে গিয়ে অপাসিটি আছে, অপাসিটি যদি একটু কমিয়ে দিই, দ্যাট মিনস ট্রান্সপারেন্সি লেভেলটা আমার বেড়ে যাবে। অপাসিটি কমিয়ে আমরা বিভিন্ন ইফেক্ট অথবা টেক্সচার হিসেবে এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। সুন্দর হয়েছে। আবার যদি চাচ্ছি আমার শুধুমাত্র এতটুকু অংশ দরকার, শুধুমাত্র এতটুকু অংশ দেখা যাচ্ছে, শুধুমাত্র এতটুকু অংশ, এতটুকু অংশ আনার জন্য আমার দরকার হচ্ছে এটা কিন্তু আমি কোনো ক্রপ করতে পারবো না, ঠিক আছে। এই জিনিসটাকে আমাকে মাস স্লিপিং করতে হবে। সো মাস স্লিপিং নিয়ে যদিও নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো, তারপর একটু রিপিট করছি। মাস স্লিপিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রপ করা, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ক্রপ করা। এটা সিস্টেম হচ্ছে আমি যদি এখানে মাস স্লিপিং করতে চাই, যতটুকু অংশ আমি কাটতে চাবো, ঠিক আছে, কাটবো ততটুকু একটা শেপ নিয়ে নিব আমি, ততটুকু আমি একটা শেপ নিয়ে নিলাম। সি আমি ধরলাম একটা ডিফারেন্ট কালার নিয়ে একটা শেপ দিয়ে দিলাম, এই যে দেখা যাচ্ছে। সো আমার দরকার শুধুমাত্র এতটুকু অংশ জিনিসটা আমি কাটবো, ঠিক আছে। সো যে জিনিসটা থেকে কাটবো, যে জিনিসটা থেকে কাটবো সেটা নিচে থাকবে এবং যেইটার মাপে কাটবো, ফর এক্সাম্পল আমি এই রেক্টেঙ্গুলারটার মাপে কাটবো, ওই রেক্টেঙ্গুলারটা ওই ডিজাইনের উপরে রাখবো, ঠিক আছে। রাখার পর দুটোকে আমি একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, একটা ক্লিক করব, সাথে সাথে ওই পুরো ডিজাইনটা আমার ওই রেক্টেঙ্গুলারের মধ্যে ঢুকে যাবে। আমি আবারও রিপিট করছি, নো ওয়ারিজ। আমার দরকার একটা ট্রায়াঙ্গেল দরকার, ঠিক আছে। ফর এক্সাম্পল ট্রায়াঙ্গেল ড্র করি, ওকে। আমার ক্লায়েন্ট বললো হচ্ছে এরকম একটা শেপ ডিজাইন করতে এবং যেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো থাকবে, ঠিক আছে। সো আমি এরকম একটা শেপ ডিজাইন করলাম এবং আমার মেইন ডিজাইন হচ্ছে এটা, এবং আমাকে বলছে এটা হচ্ছে এটা পুরোটা একটা ট্রিবুজের মধ্যে থাকবে। সো এটার উপর একটা ট্রিবুজ ডিজাইন করলাম, ডিজাইন করার পর দুটোকে একসঙ্গে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর কিছুই করবো না, জাস্ট কিবোর্ড মাউস থেকে রাইট বাটন প্রেস করে দেখেন মেক ক্লিপিং মাস্ক, জাস্ট একবার ক্লিক করবো মাস্ক ক্লিপিংয়ে, সাথে সাথে পুরো ডিজাইনটা আমার এখানে চলে আসবে এবং খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। আপনি চাইলে এখানে একটা লোগো বানাতে পারবেন। ফর এক্সাম্পল আমি একটা লোগো নাম দিই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটাকে রাখলাম আমি এখানে। এটা কিন্তু অনেকটা লোগো ডিজাইনের একটা ক্লাসে চলে আসছি আমরা। ক্লিক করলাম, ডবল ক্লিক করে ওই যে অ্যাসিস্ট্যান্ট কপি করেছিলাম চলে আসলো। আইড্রপার টুল দিয়ে পুরো এটার ফন্ট আমি নিয়ে নেব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে সিম্পল কিছু আপনার ব্লেন্ড টুল এবং শেপ ইউজ করে মাস্ক ক্লিপিংয়ের মাধ্যমে আমরা কিন্তু একটা লোগোই ডিজাইন করে ফেললাম। সি পুরো একটা লোগো ডিজাইন হয়ে গেল আমাদের। সো এতটুকু পর্যন্ত কোনো সমস্যা কিংবা কিছু কোনো প্রবলেম?
তো যা প্রবলেম আমরা আজকে শেষ করবো, বিকজ হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমাদের টোটাল একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে আমরা আস্তে আস্তে ঢুকে যাব, যদি মেন ক্লাসগুলোতে ঢুকে যাব। সো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আর তেমন বেশি কোনো কোয়েশ্চেন নাই। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা লেখা হয়েছে, এটা যে মাঝখানটা এটা লোগো সমেত এটা লিখা আসছে। তো লোগো আছে, লিখাও আছে, এই ধরনের লোগো আর লিখা সহ যে লোগো গুলো থাকে, এটার নামটা কি? অনেক সময় দেখি যে আমরা শুধু লোগো, যেমন অ্যাপল কোম্পানি শুধু একটা অ্যাপল আর কিছু না, তো লিখাও আছে এরপর লোগো আছে, এই ধরনের লোগোর ডিজাইনটাকে কি বলা হয়? যে লিখাও থাকবে, লোগো থাকবে। ধন্যবাদ। বেসিক্যালি লোগোর ধরন হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে আইকন বেসড লোগো, একটা হচ্ছে টেক্সট বেসড লোগো, একটা হচ্ছে মিক্সড লোগো, একটা হচ্ছে পিকটোরিয়াল লোগো, দেন আরেকটা হচ্ছে মাস্কট লোগো, ঠিক আছে? সো এখন যে আইকন বেসড লোগো হচ্ছে শুধুমাত্র আইকন থাকবে, শুধুমাত্র আইকন, আর কোনো কিছু থাকবে না। ফর এক্সাম্পল, যদি কোনো উদাহরণ দিতে চাই হচ্ছে নাইকি, নাইকির মধ্যে শুধু আইকন আছে, একটা রাইট চিহ্ন, তাই না? সো এগুলোকে বলা হচ্ছে আইকন বেসড লোগো। তারপর হচ্ছে শুধুমাত্র টেক্সট বেসড লোগো। টেক্সট বেসড লোগো কোনগুলোকে বলা হয়? ফর এক্সাম্পল স্যামসাং, স্যামসাং হচ্ছে টেক্সট বেসড লোগো, ঠিক আছে? এটা শুধুমাত্র লেখা আছে স্যামসাং, আর কোনো আইকন টাইকন কিছু নেই। এরপর যদি বলে মিক্সড লোগো, মিক্সড লোগো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমি এখন করলাম, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিক্সড লোগো। তারপর হচ্ছে যদি আরও মিক্সড লোগোর উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি অ্যাডিডাস। অ্যাডিডাস লেখাটাও থাকে এবং আইকনটাও লেখা থাকে। অ্যামাজন, অ্যামাজনের মধ্যে লেখাও থাকে এবং অ্যামাজন আইকনটাও থাকে। সো এগুলো চলে গেল হচ্ছে মিক্সড লোগো, আইকন বেসড লোগো এবং টেক্সট বেসড লোগো। এরপর এরপর থাকে হচ্ছে পিক্টোরিয়াল লোগো। পিক্টোরিয়াল লোগো হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টারবাক আছে না, স্টারবাকের লোগোকে বলা হয় পিক্টোরিয়াল লোগো। কিংবা অ্যাপল, যে আইফোনের সর্বপ্রথম যে লোগোটা ডিজাইন করা হয়েছিল সেটা হচ্ছে পিক্টোরিয়াল লোগো, ঠিক আছে? শুধুমাত্র অনেকগুলো নিউটনের একটা স্টাইল নিয়ে কিন্তু লোগোটা ডিজাইন করা হয়েছিল। অ্যাপেল লোগো, অ্যাপেল ফার্স্ট লোগো, এই যে আইফোন কিংবা অ্যাপেল যেটা বলি, অ্যাপেলের ফার্স্ট লোগো হচ্ছে এটা, প্রথম লোগো। সো এই ধরনের লোগোগুলোকে বলা হয় পিকটোরিয়াল লোগো। এরপর কিছু লোগো আছে মাস্কট লোগো। ফর এক্সাম্পল হচ্ছে চিটাগং ভাইকিংস, তারপর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারপর হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যে লোগোগুলো আছে ওই লোগোগুলোকে বলা হয় আপনার মাস্কট লোগো, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো লোগো আছে, আরও বেশ কিছু লোগো আছে ছোটোখাটো, বাট এইগুলো হচ্ছে এই পাঁচ ধরনের লোগো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লোগো। সো লোগো ডিজাইনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করবো, সো এটা নিয়ে মানে ভয় পাওয়ার কিছু নেই। বাট আজকে ক্লাসটা হচ্ছে টোটাল ওভারভিউ ছিল আমাদের নেক্সট পরবর্তী ক্লাসগুলোর। সো এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কি না একটু বেশি শিওর হবো আমরা সবাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, রেক্টেঙ্গুলার একদম সর্বশেষ একটা টুল আছে, ওটা নিয়ে একটা কোশ্চেন ছিল আর কি, ওটা ফ্লেয়ার টুল, টুলটা নিয়ে কথা ছিল। আমাকে সবাই কোয়েশ্চেনটা করে ফ্লেয়ার টুলটা নিয়ে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের তেমন একটা দরকার পড়ে না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রে দেওয়ার জন্য, ঠিক আছে? এই টুলটা তেমন একটা দরকার পড়ে না, এটা স্কিপ করলেই চলে। এর চেয়ে মজার মজার কাজগুলো কিন্তু আমরা ডিজাইন করতে পারি ম্যানুয়ালি, ঠিক আছে? সো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের কী বলবো, ফান টুল বলা যেতে পারে। যেমন ধরেন হচ্ছে আমি যদি একটা ডিজাইন করি, একটা ইয়া নিয়ে আসি, ধরেন এখান থেকে একটা এটা একটা ট্রান্সপারেন্সি আমি দিয়ে দিলাম হচ্ছে কালার ডচ। সো এখান থেকে দেখতে পাচ্ছি একটা রে আসতেছে না, রে আসতেছে না,
এই রেটগুলোই হচ্ছে বেসিক্যালি এই ফ্লেয়ার টুলের মাধ্যমে ডিজাইন করা হয়। এটা অনেক অনেক হার্ড একটা জিনিস, ফ্লেয়ার টুলের মাধ্যমে কাজ করে জিনিসটা কাজের আউটপুটটা নিয়ে আসা। বাট আমরা যদি চাই এরকম ম্যানুয়ালি কিন্তু কাজ করে কাজের আউটপুট একটা ভালোভাবে নিয়ে আসতে পারবো। সো এই জন্য আমাদের দরকার নেই হচ্ছে এরকম ফ্লেয়ার টুল নিয়ে আমরা কিন্তু ম্যানুয়ালি কাজগুলো কমপ্লিট করতে পারি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আরিফিন ভাই অনেকক্ষণ ধরে কথা বলছেন না, ভাই কি আছেন? ভাই সত্যি কথা বলতে যেটা একদম পুরো মনোযোগ সহকারে দেখতেছিলাম তো, সেটার জন্য আর কি পুরো চুপচাপ হচ্ছে। মানে এত সবকিছুর কম্বিনেশনের, মানে কি বলবো, এত কিছু সবকিছুর মিক্স আপ, মানে বুঝতে একটু সময় লাগছে, তো তাই আর কি একটু তব্দ হয়ে শুনতেছিলাম আর দেখতেছিলাম। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি যদি আপনি বুঝতে 1 উইক সময় নেন, কোনো সমস্যা নেই। কারণ আমি চাই এই বেসিকটা ক্লিয়ার হোক। বেসিক ক্লিয়ার হতে হতে যতদিন সময় লাগে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বেসিক ক্লিয়ার না হয়, যদি আপনি মানে কাজ করতে ঢুকে যান, সেখানে কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন। আর এটা তখনই ক্লিয়ার হবে যখন আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাবেন এবং স্ট্রোক। আচ্ছা, আবিতি, ইমতো, নীতি, কারো কি কোনো প্রবলেম আছে কিনা? না, আমার কোনো সমস্যা নাই আপাতত। আমারও নেই। ওকে, রেক্টেঙ্গুলার আকার পরে যেভাবে একটা ডান পাশ অথবা বাম পাশ বা নিচে করে যে একটা কি বলবো অ্যাঙ্গেলের মতো করে দেওয়া আছে, অ্যাঙ্গেলও না, এই যে কর্নার মতো করে গত ক্লাসে দেওয়া হয়েছিল আর কি। ওইটা একটু আবার একটু রিপিট করে দিত, মানে সলভ করার সময় তখন করলে হবে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা কর্নারকে নিয়ে কাজ করা, রাইট? এটা হ্যাঁ, ইয়েস ইয়েস। কিছু না, সিলেক্ট করার পর যে কোনো একটা পার্টিকুলার কর্নারকে সিলেক্ট করবো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, দেন সার্কেলটা ধরে এটাকে আমরা মুভ করতে পারি। দ্যাটস ইট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আই হোপ আর তেমন কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ওটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে একটু দিয়ে দিবেন, যেন হচ্ছে ওই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। ঠিক আছে, সো আজকে